ভাই ওরে মেসেজ দিয়ে দিছি ভাই। ঠিক আছে, সমস্যা নাই, আমরা শুরু করি, কারো কোনো প্রবলেম হলে পরে রেকর্ড দেখতে পারবে। আচ্ছা, তো আমরা ত্রিকোণমিতিক ফাংশন চিনি, তো ত্রিকোণমিতিক ফাংশন যারা চিনি তাদের জন্য এখন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কনসেপ্টটুকু বোঝা ইজি হবে। তো দেখো, ত্রিকোণমিতিক ফাংশন আমরা কি কি ছিল? ত্রিকোণমিতিক ফাংশন বলতে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতকে বুঝি। যেমন আমরা সাইন থিটা জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, ধরে নিলাম হচ্ছে এক্স, রাইট? তো এরকম হইতে পারে। আর সো এখন সাইন ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে কি হইতো সেটা আগে দেখি। ফাংশনের মধ্যে একটা দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে বলা হয় ডোমেন, আর একটাকে বলা হয় রেঞ্জ, রাইট? সো ডোমেন আর রেঞ্জ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট। আচ্ছা, একটু দাঁড়াও, আমার এখানে নয়েজ আসতেছে, আমি একটু অফ করে দাও। সরি ফর দ্য ডিস্টারবেন্স। আচ্ছা, শুরু করি। সো ডোমেন আর রেঞ্জ, সো এটার জন্য তোমরা চাইলে আমার ফাংশনের ভিডিওটা দেখতে পারো, গ্রাফিং, ডোমেন, রেঞ্জ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো ত্রিকোণমিতিক ফাংশন, যে কোনো ফাংশনের দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। সো ত্রিকোণমিতিক ফাংশনেরও একটা ডোমেন থাকে, একটা রেঞ্জ থাকে। সো ডোমেন বলতে যেটাকে তুমি ইনপুট হিসেবে দাও, কিছু জিনিস ফাংশন বলতে সে তোমার কাছ থেকে কিছুকে ইনপুট নিবে, নেওয়ার পরে সে কিছু একটা প্রসেস করবে, প্রসেস করার পর একটা আউটপুট দিবে, রাইট? যেমন ধরো একটা জুস মেকার, একটা মেশিন, রাইট? সে কি করে, তুমি একটা ফল দিবা, ফ্রুটস, সে হচ্ছে এটা ফল হিসেবে ইনপুট নেয়, বাট জুস হিসেবে কি আউটপুট দেয় তোমাকে, ঠিক আছে? সো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে সে কিছু জিনিস ইনপুট নিবে আর কিছু জিনিস আউটপুট দিবে। তো সে কি ইনপুট নিবে? সে ইনপুট নিবে অ্যাঙ্গেল। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। সেই ইনপুট কি নিবে? সেই ইনপুট নিবে অ্যাঙ্গেল, মানে কোণ। ত্রিকোণমিতিক ফাংশন অ্যাঙ্গেলের উপর কাজ করে। তুমি ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে তুমি কোনো মান দিলে কাজ হবে না, তোমাকে কি দিতে হবে? কোণ দিতে হবে। সো কোণ নেওয়ার পরে সে সেটাকে প্রসেস করে কি হিসেবে আউটপুট দিবে বলতো? সে আউটপুট দিবে মান হিসেবে, একটা ভ্যালু হিসেবে। এক্স্যাক্টলি। সো ভ্যালু হিসেবে আউটপুট দিবে। যেমন একটু মনে করাই দিই, যেমন সাইন 30 ডিগ্রি নিলাম, সো আমি সাইনের ভিতরে 30 ডিগ্রিকে ইনপুট দিলাম, আউটপুট হিসেবে পেয়ে যাচ্ছি হাফ, রাইট? সো এই হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক ফাংশনের কাজটা ছিল এরকম। সে কিছু মান ইনপুট নেয়, সরি কিছু কোণ ইনপুট নেয় আর কিছু মান আউটপুট দেয়। তার মানে যারা এই প্রসেসটুকু বুঝতে পারছো, যে ইনপুট আর আউটপুটের প্রসেসটা, সে কিন্তু এখন খুব সহজে ইনভার্স ত্রিকোণমিতির কনসেপ্টটুকু ধরতে পারবে। তার মানে তুমি তোমার ইনপুটকে আউটপুটে পাঠায় দাও, আউটপুটকে ইনপুটে পাঠায় দাও। তার মানে তোমাকে ইনভার্স ত্রিকোণমিতির কনসেপ্ট বুঝতে হলে তোমাকে এমন একটা মেশিন বের করতে হবে, যেই মেশিনটা একটু আগে যেটা বললাম যে ফল দিবা জুস দিবে, এমন একটা মেশিন তোমাকে বের করতে হবে যেই মেশিনটা জুস থেকে ফল তৈরি করবে। আমার কথা বুঝতে পারছো? তার মানে এটা যদি হয়, তার মানে সেই ফাংশনটা বা সেই মেশিনটাই হবে তোমার এই প্রেজেন্ট মেশিনের ইনভার্স। ওকে, তার মানে আমি যদি বলি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ধরো থিটা, তো এটা হচ্ছে আমার ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তার মানে এর ইনপুট হিসেবে তাহলে এখন আমার কি আসবে? এর আগের ইনপুট হিসেবে ছিল অ্যাঙ্গেল, তাহলে এই এখন ইনপুট হিসেবে আমার কি আসবে বলতে পারবা? ভ্যালু। এক্স্যাক্টলি। তুমি কিছু ভ্যালু দিবা আর সে তোমাকে আউটপুট হিসেবে তোমাকে কিছু অ্যাঙ্গেল দিবে। যেমন সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ যদি তুমি বসাও, সে তোমাকে বলবে তার মান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে ঠিক উল্টা প্রসেসের কাজটাই হচ্ছে, উল্টা প্রসেসের কাজটা কে করতে সাহায্য করতেছে? সে হচ্ছে আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে? সো এই হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের বেসিক কনসেপ্টটুকু, ঠিক আছে? সো প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনেরই একটা করে ইনভার্স ফাংশন পসিবল। যেমন সাইন থিটার ইনভার্স হচ্ছে সাইন ইনভার্স এক্স, কস থিটার জন্য কস ইনভার্স এক্স। সো সো এইভাবে জিনিসটা চলবে। টেন থিটার জন্য কি হবে? টেন ইনভার্স এক্স। সেভাবে প্রত্যেকটার জন্য তার একটা ইনভার্স থাকবে। এখন এখানে একটা মিসকনসেপশন তৈরি হয় অনেক সময়, সেটা একটু দেখি। সেটা হচ্ছে কখনোই এই জায়গায় একটা কনফিউশন তৈরি করবা না, সাইন ইনভার্স এক্স কিন্তু কখনোই সাইন এক্স ইনভার্সের সমান না। সাইন এক্স ইনভার্স মানে হচ্ছে তুমি 1/sin x, ঠিক আছে? এই ত্রিকোণমিতিক ফাংশনটা 1/, ওই ত্রিকোণমিতিক ফাংশনটা। আর সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে ওই ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশনটা, ঠিক আছে? তার মানে কি সাইন ইনভার্স এক্স মানে কিন্তু
সাইন এক্স ইনভার্স মানি আর সাইন ইনভার্স এক্স কিন্তু এক কথা না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখো। আর ত্রিকোণমিতিক প্রত্যেকটা ইনভার্স ফাংশন আরেকটা নাম আছে, এটাকে বলা হয় আর্ক। আর্ক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ সাইন ইনভার্স এক্স লেখা যেই কথা, আর্ক সাইন এক্স লেখা একই কথা। তাহলে কজ ইনভার্স এক্স লেখা যেই কথা, আর্ক কস এক্স লেখা একই কথা, ঠিক আছে? সো এই গেল আমাদের কথা, কনসেপ্ট। এবার আমরা আরেকটা, তাহলে আমরা মোটামুটি এখন পর্যন্ত যেটুকু কনভিন্স হয়েছে সেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন জিনিসটা আসলে কি। সো সে আসলে কি কাজ করে, আগের ত্রিকোণমিতিক ফাংশনটা কি কাজ করতো, আর এখন আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা কি কাজ করে। তো এই পর্যন্ত আমরা আশা করি কনভিন্স। তো এরপরে আসলে আমরা নেক্সট একটা আলোচনায় যাই, সেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান। সো এটাকে বলা হয় মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। ওকে, সো মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। সো প্রত্যেকটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কিছু প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান থাকে। সো এই মুখ্য মানের কনসেপ্টটুকু কেন আসতেছে, এই কারণে আসবে, আগে তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। যেমন ধরো, আচ্ছা তোমাকে একটা গ্রাফ থেকে জিনিসটাকে বুঝাই। সাইন এক্স এর গ্রাফ তো আশা করি সবাই আমরা জানি, ফিজিক্সে দেখছি, ম্যাথেও দেখি, অনেক দেখি। হ্যাঁ, তো ধরো এটাকে সাইন এক্স এর গ্রাফ, এটা কিন্তু চলতে থাকে অসীম পর্যন্ত। ওকে, চলতেই থাকবে। সো দেখো তো, এটা হচ্ছে 0 ডিগ্রির মান, এটা হচ্ছে সাইন 90 ডিগ্রির মান, এটা হচ্ছে আবার 180 ডিগ্রির মান, রাইট? তো এটা 270 ডিগ্রি, আবার এখানে হচ্ছে 360 ডিগ্রি। তো এভাবে করে 90 ডিগ্রি 90 ডিগ্রি ব্যবধানে উপরে উঠে আবার নিচে নামে, আবার নিচে নামে আবার উপরে উঠে, এভাবে করে চলতে থাকে, ঠিক আছে? সো একটা জিনিস দেখো, আমি যদি কখনো তোমার এই জিনিসটা বলি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমি ধরো 0 বললাম, ওকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে? থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0 না? থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0। কিন্তু কথা হচ্ছে, তাহলে তাহলে এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে, যে কোনটা সাইনের ভিতরে বসাইলে তার মান হচ্ছে 0 আসবে, এটাই তো বুঝায়, তাই না? যে কোন অ্যাঙ্গেলটুকু বসাইলে তার মান 0 আসবে, সেই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। এখন একটা ব্যাপার খেয়াল করো, সাইন থিটার মধ্যে কোন অ্যাঙ্গেল বসাইলে আসলে 0 আসে? সাইন থিটার মধ্যে যদি তুমি 0 ডিগ্রি বসাও, তোমাকে সে বলবে 0। তুমি যদি তার ভিতরে 180 ডিগ্রি বসাও, সে বলবে তার মান 0। এই যে দেখো, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে সবুজ কালিটা দেখো, এইখানে দেখো সাইনের মান কিন্তু 0। তবে তুমি 0 ডিগ্রি বসাইছো, সে তোমাকে রেঞ্জ হিসেবে আউটপুট দিচ্ছে 0। আবার দেখো এখানে দেখো 180 ডিগ্রির মানটা দেখো, 180 ডিগ্রি মান কিন্তু উপরে বা নিচে কোথাও নেই, সে কিন্তু এক্স অ্যাক্সিসের মধ্যেই আছে, তার মানও কিন্তু 0। আবার 360 ডিগ্রির মানটা দেখো, সেও কিন্তু 0। এইভাবে করলে তুমি প্রতি 180 আবার মাইনাস 180 ডিগ্রি মান দেখো, সেটাও কিন্তু 0। তার মানে তুমি আসলে কয়টা মান পাচ্ছ বলো তো? সাইন 180 ডিগ্রি মানও 0, সাইন 360 ডিগ্রির মানও 0, রাইট? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? 0 ডিগ্রিও পসিবল, 180 ডিগ্রিও হতে পারে, 360 ডিগ্রিও হতে পারে। এভাবে কিন্তু যে কোনো মানই কিন্তু সে হতে পারে, রাইট? বাট তাহলে তুমি কোন মানটুকুকে কনসিডার করবা, সেটা হচ্ছে একটা প্রশ্ন। তাহলে তুমি কোন মানটাকে কনসিডার করবা? সো তখন আমরা হচ্ছে 0 ডিগ্রি টুকুকে বলবো এই সাইন ইনভার্স 0-র জন্য মুখ্য মান। ওকে, তাহলে সাইন ইনভার্স 0-র অনেকগুলো মান পসিবল, বাট সাইন ইনভার্স 0 ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি 0 অ্যান্সারে রাখো, সেটা হবে তার কি? মুখ্য মান। সেম একইভাবে ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, সো থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? সাইন ইনভার্স হাফ। এখন সাইন ইনভার্স হাফ কিন্তু অনেকগুলোর ভ্যালুই কিন্তু সাইন ইনভার্স হাফ হয়। সো তোমরা এটা মনে আশা করি জানো যে সাইন 150 ডিগ্রির মানও হচ্ছে হাফ। আবার থিটার জায়গায় যদি তুমি 30 ডিগ্রি বসো, সেটার মানও হচ্ছে হাফ। 30 ডিগ্রি, 150 ডিগ্রি, অনেকগুলো ভ্যালু কিন্তু পসিবল। এইখানে 30 ডিগ্রিটাকে বলি আমরা কি? মুখ্য মান। ওকে, সো এটা হচ্ছে 30 ডিগ্রিটা হচ্ছে আমাদের মুখ্য মান। সো এই মুখ্য মান বলতে ফাংশনের ক্ষুদ্রতম, মানে যখন তুমি একটা মান পাবা, ভ্যালু পাবা, যেমন ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু মাত্র যেটা দেখালাম হাফ,
হ্যালো ভাই, কই গেলেন? কি আমার নেট সমস্যা না কি ভাইয়ের? ভাইয়ের সমস্যা। হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের কারেন্ট গেছে কেবট। কারেন্ট গেছে গা? মনে হয়, নাহলে ভাই কই গেল? ভাই আজকে আর আয়েন না। হ্যালো, টাইগার জিন্দা হ্যায়। হ্যাঁ শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, নেটে মনে প্রবলেম ছিল, তো যাই হোক, আমার হোস্ট চেঞ্জ হয়ে যায়, এটা একটা প্রবলেম। আমি একটু হোস্টটা ঠিক করে দাও। ভেরি স্যাড। হ্যাঁ ওকে, তো তোমরা কোন পর্যন্ত পাইছো? মুখ্য মানে কনসেপ্টটুকু পর্যন্ত পাইছো? প্রিন্সিপাল ওই ভ্যালু? যে ভাই ক্ষুদ্রতম সংখ্যা নাকি ক্ষুদ্রতম মান বললেন ওইটা? হ্যাঁ হ্যাঁ, ক্ষুদ্রতম কোনটা। তার মানে যেটা বলতেছিলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যখন হাফ বলবো, সো থিটা ইজ ইকুয়াল টু কিন্তু সাইন ইনভার্স হাফ, এন্ড সাইন ইনভার্স হাফের জন্য তুমি কিন্তু অনেকগুলো পসিবল ভ্যালু পাবা। যেমন সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, সাইন 150 ডিগ্রির মান হাফ, এভাবে কিন্তু অনেকগুলো ভ্যালু থাকবে যাদের জন্য এই সাইন থিটার মানটা হাফ হবে। সো তখন তুমি আসলে ঠিক কোন থিটার মানটুকুকে নিবা? তোমাকে নিতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম সম্ভাব্য মানটাকে তোমার কনসিডারেশনে রাখতে হবে। সবচেয়ে ক্ষুদ্রতম যেই মানের জন্য ওই সাইন থিটার অ্যাঙ্গেলটুকু হাফ হবে, সেটাই হচ্ছে আমাদের কি মুখ্য মান। ঠিক আছে, তো অনেকগুলো মান থাকবে, বাট আমাকে সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটুকুকে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে আমাদের মুখ্য মান। তো এই গেল আমাদের মুখ্য মানের কনসেপ্ট। তো এখন আসো, আমরা এখন ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্রগুলোর সাহায্যে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্রগুলো একটু বোঝার চেষ্টা করি, এবং সেই সাথে তাদের ডোমেন রেঞ্জ গ্রাফগুলো আমরা বোঝার চেষ্টা করি। ওকে, তো চলো। আচ্ছা, তার আগে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। হ্যালো হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, ওকে। আমার কিন্তু একটু নেটে প্রবলেম করতেছে আজকে প্রবলি, তো একটু রেসপন্স করে, আমি বুঝতে পারবো আমি। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার যে একটা ফাংশনের গ্রাফ দেখে তুমি আসলে কিভাবে বুঝবা যে কোনটা আসলে ফাংশন এবং কোনটা এক এক ফাংশন। কারণ কোনো একটা ফাংশনে যদি বিপরীত ফাংশন এক্সিস্ট করতে হয়, তখন তাকে কি হইতে হয়, এট দ্য সেম টাইম এক এক হইতে হয় এবং অন্টু হইতে হয়। ঠিক আছে, সার্বিক হইতে হয়। তো সার্বিক যেই ফাংশনটা একই সাথে সার্বিক এবং এক এক, তারই বিপরীত ফাংশন পাওয়া যায়, অন্যথা সবগুলো ফাংশনের বিপরীত ফাংশন পাওয়া যায় না। যেমনটা আমি বলছিলাম যে একটা ফল যদি তুমি একটা মেশিনের একটা জুস মেকারের মধ্যে দাও, তখন তুমি কি পাচ্ছ? জুস পাচ্ছ। এটা হচ্ছে একটা ফাংশন যে তোমার কাছ থেকে ফল ইনপুট দিচ্ছে আর তোমাকে জুস হিসেবে আউটপুট দিচ্ছে। কিন্তু কখনো এখন সবসময় কি, যেমন আমরা কি জুস থেকে কি ফলে আসতে পারি? আমাদের কাছে কি বর্তমানে এই প্রযুক্তি আছে? নাই। তার মানে এই যে মেশিনটা বা এই যে ফাংশনটা, তার কিন্তু ইনভার্স ফাংশন এক্সিস্ট করতেছে না। তেমনি ম্যাথমেটিক্যালি প্রত্যেকটা ফাংশনেরই ইনভার্স ফাংশন কিন্তু এক্সিস্ট করে না। তো কাদের এক্সিস্ট করে? যারা এক এক হয় এবং যারা সার্বিক হয়, তো তাদেরই শুধুমাত্র ইনভার্স ফাংশন এক্সিস্ট করে। সো ওই কনসেপ্টের সাহায্যে আমরা এখন বোঝার চেষ্টা করব, একটু গ্রাফিক্যালি আগে একটু রিমাইন্ড করাই দিই যে কোনটা ফাংশন হয়, কোনটা এক এক হয় গ্রাফিক্যালি। তো ধরো আমি একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা সার্কেল। এখন কোশ্চেন হচ্ছে যে কি সার্কেল কি কোনো ফাংশন হয় কিনা। তো ফাংশন বোঝার জন্য তোমাদের কাজ হচ্ছে ওয়াই অক্ষকে একটা লাইন ড্র করবা, ওয়াই অক্ষে সমান্তরাল লাইন ড্র করবা। ওকে, ওয়াই অক্ষে সমান্তরাল লাইন ড্র করবা। সেটা যদি
একাধিক পয়েন্টকে ছেদ করে তাহলে সেটা কিন্তু ফাংশন না, তাহলে নট ফাংশন। ঠিক আছে? সো ওয়াই অক্ষের সমান্তরাল লাইন ড্র করবা, সেটা যদি একাধিক পয়েন্টকে ছেদ করে তাহলে সেটা কোনো ফাংশন না। ওকে, সো আমরা একটা দিন দেখি তো বৃত্ত কি কোনো ফাংশন কিনা। সো প্রথমে আমরা বৃত্তর এই যে ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন ড্র করলাম। সো ওয়াই অক্ষের সমান্তরাল লাইন ড্র করলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই লাইনটা আমাদের বৃত্তকে এখানে একটা পয়েন্টে ছেদ করছে আর নিচে আরেকটা পয়েন্টে ছেদ করলো, তাহলে একাধিক পয়েন্টে কিন্তু ছেদ করছে ওয়াই অক্ষের সমান্তরাল লাইন ড্র করার কারণে। তাহলে বৃত্ত কোনো ফাংশন না। ঠিক আছে, বৃত্ত কিন্তু কোনো ফাংশন না, বৃত্ত শুধু একটা অন্বয় বা রিলেশন। সব রিলেশনে কিন্তু ফাংশন হয় না। সো বৃত্ত একটা শুধুমাত্র রিলেশন, বাট বৃত্তকে চাইলে ফাংশন বানানো যায়। তো সেটা আমরা ফাংশন চ্যাপ্টারে আলোচনা করছি, ফাংশনের ভিডিওগুলো চাইলে দেখে নিন। সো এবার আসো আরেকটা কনসেপ্ট আছে, তোমরা কিন্তু সবাই ফিজিক্সে প্যারাবোলার সাথে পরিচিত, রাইট? তো আমরা একটু প্যারাবোলার কনসেপ্টে যাই। তো এইটা কিন্তু এক ধরনের প্যারাবোলা, যে প্যারাবোলাটা দেখতে y = x স্কয়ার আকৃতি বা y = x স্কয়ার আকৃতির হয়। ঠিক আছে, সো বা x স্কয়ার = 4ay আকৃতি। সো এই প্যারাবোলাটা কি আসলে ফাংশন কিনা আমরা প্রথমে একটু চেক করি। সো এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা ছিল আমাদের x অ্যাক্সিস। তো আমরা y অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন ড্র করলাম এবং দেখো সেটা এই প্যারাবোলাটাকে শুধুমাত্র একটা পয়েন্টেই ছেদ করতেছে, রাইট? তার মানে এটা একটা ফাংশন হবে। তো ফাংশন তো স্যাটিসফাই করলো, এখন আমরা দেখবো সে কি এক এক ফাংশন কিনা। ঠিক আছে, আমি গ্রাফিক্যালি জিনিসটা বুঝাচ্ছি, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমরা গ্রাফিক্যালি ব্যাখ্যাটা শিখি। সো এখন আমরা দেখবো এই ফাংশনটাকে এক এক ফাংশন হয় কিনা। তো এক এক ফাংশনের জন্য তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে এক্স অক্ষের প্যারালাল। তো এক্স অক্ষের প্যারালাল লাইন ড্র করবা, এক্স অক্ষের প্যারালাল লাইন ড্র করবা। যদি একাধিক পয়েন্টে ছেদ করে তাহলে এক এক না, একাধিক পয়েন্টে কাট করলে নট 1 1 1 1 মানে হচ্ছে এক। ঠিক আছে, সো এক্স অক্ষের প্যারালাল লাইন ড্র করবা, সেটা যদি একাধিক পয়েন্টে গ্রাফটাকে ছেদ করে তাহলে সেই যেই গ্রাফটাকে ছেদ করতে তাহলে সেই ফাংশনের গ্রাফটা কি হবে, এক এক হবে না। সো আমরা এই প্যারাবোলাটাকে একটু দেখি এটা এক এক হয় কিনা। সো এই ছিল আমাদের এক্স অ্যাক্সিস, তার প্যারালাল একটা লাইন আমি ড্র করলাম। তো ভালোভাবে খেয়াল করো, এটা কিন্তু এই গ্রাফটাকে দুইটা পয়েন্টে ছেদ করছে। তার মানে এই প্যারাবোলার গ্রাফটা কি হয়ে গেল, এই প্যারাবোলার গ্রাফটা কিন্তু এক এক ফাংশন না। এবার বলো তো এই প্যারাবোলার ফাংশনের কি ইনভার্স ফাংশন থাকবে? না। এক্স্যাক্টলি, এই প্যারাবোলা ফাংশনের ইনভার্স ফাংশন থাকবে না। সো সেম প্রবলেম এবার আমরা দেখবো যে আসলে যাদেরকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলতেছি তাদের মধ্যে একটা সমস্যা আছে, তারা কিন্তু আসলে ফাংশন না, তাদেরকে ফাংশন জোর করে আমরা বানাইতে পারি চাইলে। ঠিক আছে, যেমন দেখো প্যারাবোলাটাকে তুমি চাইলে জোর করে তার ইনভার্স বের করতে পারবা। কিভাবে পারবা, আমরা এই প্যারাবোলার, এই ছিল একটা প্যারাবোলা, রাইট? সো আমরা চাইলে এই প্যারাবোলা, ধরো আমরা এই প্যারাবোলার উপরে রেস্ট্রিকশন দিয়ে দিলাম। দেখো তো এই প্যারাবোলার ডোমেন কিন্তু, ডোমেন বলতে কাকে বোঝায়, ডোমেন বলতে একটা ফাংশনের গ্রাফ এক্স অ্যাক্সিস বরাবর কোন পর্যন্ত বিস্তৃত সেটা হচ্ছে তার ডোমেন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তার গ্রাফ কোন পর্যন্ত বিস্তৃত সেটা হচ্ছে তার রেঞ্জ। দেখবা এই ফাংশনটা এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকেও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, বাম দিকেও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তার মানে এই ফাংশনের ডোমেন কি, অল রিয়েল নাম্বার, রাইট? কিন্তু আমি যদি তার ডোমেনের উপর একটা রেস্ট্রিকশন দেই, অর্থাৎ আমি যদি বলি তার ডোমেনটা হবে 0 থেকে +ইনফিনিটি, এইবার দেখো তো এই প্যারাবোলাটাই কিন্তু আমাদের ইনভার্স বা এক এক হয়ে যাবে এবং তার কিন্তু বিপরীত ফাংশন পাওয়া যাবে। দেখো এইবার এই প্যারাবোলাটা শুধু আমি অর্ধেক অংশটুকুকে কনসিডার করতেছি, তাহলে দেখো তো আমি যদি এক্স অক্ষের প্যারালাল লাইনটা নিই তাহলে এটা শুধুমাত্র একটা পয়েন্টেই ছেদ করতেছে না। তার মানে এখন কিন্তু এই প্যারাবোলাটা বিপরীত ফাংশন পাওয়া যাবে, এই প্যারাবোলার বিপরীত কাজ করবে এমন একটা ফাংশন পাওয়া যাবে। ওকে, সো এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফগুলোতে আসি। আমরা দেখবো যে কিছু একটা প্রবলেম আছে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফগুলোতে, যেই কারণে তুমি ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন পাবা না। সো বিপরীত ফাংশন পাওয়ার জন্য তখন আমরা কিছু একটা কাজ করব। ঠিক আছে, আগে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফটা দেখি, জাস্ট দুইটা গ্রাফ দিয়ে আগে एग्जांपल বুঝাই। তো ধরো এখন তোমাদের যে কনসেপ্টটুকু হইছে ওই কনসেপ্টের সাহায্যে এবার বলো তো sin x এর গ্রাফটা ধরো আমি আঁকলাম। ঠিক আছে, এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে sin x। হ্যাঁ, আচ্ছা এইবার তোমাদের কনসেপ্টের সাহায্যে তোমরা একটু বলো sin x এর গ্রাফ কি এক এক কিনা, এটা কি এক এক? না ভাই। সবাই বুঝতে পারছো? জি। এটা কিন্তু
এক এক ফাংশন না, কারণ এক্স অক্ষের প্যারালাল লাইন টানলে অনেকগুলো পয়েন্টে ছেদ করতেছে, যেমনটা তোমরা দেখছো যে সাইন ইনভার্স হাফের জন্য অসংখ্য ভ্যালু আসতেছে, ঠিক না? সেম একই ভাবে দেখো এক্স অক্ষের প্যারালাল লাইন টানলে অসংখ্য পয়েন্টে ছেদ করে চলে যাচ্ছে। তার মানে এই সাইন এক্স এর গ্রাফটা কিন্তু আমাদের এক এক না, এক এক গ্রাফ না, এটা একটা ফাংশন, বাট এটা এক এক না। সো এটা যদি এক এক না হয় তাহলে এটার কি ইনভার্স ফাংশন পাওয়া যাবে? ইনভার্স ফাংশন পাওয়া যাবে না, বাট ইনভার্স অন্যয় পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই ম্যাথমেটিশিয়ানরা যেটা করছে, এটাকে জোর করে এক এক বানাইছে, যেমনটা আমরা একটু আগে প্যারাবোলার ক্ষেত্রে জোর করে তাকে এক এক বানাইছিলাম। তো এখানে এই ফাংশনটাকে জোর করে এক এক বানাইছে। তো কিভাবে জোর করে এক এক বানাইছে? তো ধরো 0 to 360 নাকি এক্স্যাক্টলি 0 থেকে 360 না, বাট অনেকটাই ক্লোজ গেছো। সো ধরো আমি এখানে হচ্ছে আমার ধরো -90 ডিগ্রি, এখানে তো 0 ডিগ্রি, এখানে হচ্ছে +90 ডিগ্রি, রাইট? সো দেখো তো সাইন এক্স এর গ্রাফটা এরকম না, 0 থেকে +90 তে এই পর্যন্ত যায়, আবার 180 তে গেলে এই পর্যন্ত। আমি একটু বড় করে দেখাচ্ছি, ওকে? সো 180 তে গেলে আবার 0 হয়, তাই না? আবার 90 দিক দিয়ে গেলে -90 দিকে গেলে একদম নেগেটিভ অংশে যায়, এরপর আবার -180 তে গেলে 0 তে আসে, রাইট? এরকম কিন্তু আমাদের সাইন এক্স এর গ্রাফটা, ঠিক আছে? এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। এখন ওরা কি করছে, ম্যাথমেটিশিয়ানরা কি করছে, বলছে না ঠিক আছে আমরা সাইন এক্স এর গ্রাফের মধ্যে একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করব। তো রেস্ট্রিকশন যদি অ্যাপ্লাই করে দেই তাহলে তার এক এক বের করা যাবে, তা সে এক এক হয়ে যাবে এবং তার ইনভার্স সাইন ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করবে। সো এই যে ধরো আমি এই রেস্ট্রিকশনটুকু অ্যাপ্লাই করলাম, -90 থেকে +90 আমি সাইন এক্স এর রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে না, তার ডোমেন আমি অল রিয়েল নাম্বার নিব না, আমি তার ডোমেনের মধ্যে এই অংশটুকুকে শুধুমাত্র কনসিডার করব। তাহলে তার ডোমেন হয়ে গেল, তাহলে সাইন ইনভার্স ফাংশন সাইন এক্স ফাংশনের, এটা তো সাইন এক্স এর গ্রাফ, ওকে? সো প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কনফার্ম থাকো সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এটা ডোমেন রেঞ্জ রিলেটেড কোশ্চেন থাকবে। বাট আমি যেটা করব এখন, আমরা কোনো ফাংশনের ইনভার্স ফাংশনের ডোমেন রেঞ্জ মুখস্থ করব না, আমরা শুধুমাত্র গ্রাফ দেখে সাইন এক্স কজ এক্স সবগুলো ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা গ্রাফ দেখে বুঝবো, এবং ওইটার সাহায্যে আমরা জাস্ট একজনের সাইন এক্স এর ডোমেনার রেঞ্জ যদি তুমি জানো, সাইন এক্স এর ডোমেনার রেঞ্জকে উল্টে দিবা, সাইন ইনভার্স এক্স এর ডোমেন রেঞ্জ হয়ে যাবে। যেটা সাইন এক্স এর ডোমেন সেটা সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ হয়ে যাবে, যেটা সাইন এক্স এর রেঞ্জ সেটা সাইন ইনভার্স এক্স এর ডোমেন হয়ে যাবে। কোনো কিছু মুখস্থ করার কোনো দরকার নেই। সো দেখো সাইন এক্স এর ডোমেন ছিল অল রিয়েল নাম্বার, বাট এখন আমি কনসিডার করতেছি কি -π/2, অর্থাৎ -π/2 থেকে +π/2, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাইন এক্স এর ডোমেন। আর সাইন আর রেঞ্জ যদি দেখো +1 আর -1, ঠিক আছে? সাইন এক্স এর মান তোমরা জানো +1 আর -1 এর চেয়ে বেশি হইতে পারে না। তুমি সাইনের ভিতরে যত বড় কোণই বসাও সেটা 1 এর থেকে কখনোই বড় হবে না, আর যত বড় কোণই বসাও বা যত ছোট কোণই বসাও সেটা -1 থেকে কখনোই নিচে নামে না, ঠিক আছে? সাইন এক্স এর গ্রাফ হচ্ছে এটা। সো একটা গ্রাফ ওয়াই অক্ষ বরাবর যতটুকু উপরে থাকে এবং যতটুকু নিচে থাকে এই রেঞ্জটুকুকে বলা হয় তার রেঞ্জ, আর একটা গ্রাফ এক্স অক্ষ বরাবর যতটুকু তার বিস্তৃতি থাকে সেটাকে বলা হয় তার ডোমেন। তাহলে বলো তো সাইন এক্স এর রেঞ্জ কত হবে? সাইন এক্স এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, এক্স্যাক্টলি। সো আমি একটা ছক করে সবগুলো দেখাবো। সো এখন দেখি তো বুদ্ধি করে একটু বলো তো সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত হবে? -1 থেকে 1। এক্স্যাক্টলি, তোমরা তো ভালোই বুঝতে পারছো। সো আর রেঞ্জ হয়ে যাবে -π/2 থেকে +π/2, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে কাহিনী। সো তার মানে ডেফিনেশন বলতেছে আমাদের এক এক ফাংশন না হলে তার ইনভার্স ফাংশন পাওয়া যায় না। যেমনটা আমরা বলছি যে সব মেশিনের কিন্তু বিপরীত কাজ করতে পারে এমন কোনো মেশিন নাই, ঠিক না? যেমনটা জুস বানানোর মেশিন আছে কিন্তু জুস থেকে ফল বানানোর মেশিন এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। তবে প্রত্যেকটা অপারেশনের বিপরীত অপারেশন তুমি সবসময় নাও পাইতে পারো। আমার কথা বুঝতে পারছো? তাহলে বিপরীত অপারেশন যেন পাইতে পারি সেই জন্য আমরা কি করলাম, আমাদের সাইন এক্স এর মধ্যে একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম। আমরা বললাম না আমার সাইন এক্স এর গ্রাফটা হবে -90 থেকে +90 এর মধ্যে। তাহলে এই রেস্ট্রিকশনের কারণে এইবার কিন্তু তার বিপরীত ফাংশনটা বা বিপরীত কাজ করতে পারে এমন একটা ফাংশন কিন্তু পাওয়া যাচ্ছে, ওকে? সো সো এইভাবে আমরা কিন্তু সাইন ইনভার্স এক্স এর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে কখন সাইন ইনভার্স এক্স পাওয়া যাবে, যখন সাইন এক্স এর ডোমেন আমি অল রিয়েল নাম্বার না নিয়ে -π/2 থেকে +π/2 নিব, ঠিক আছে? সো এইবার আমরা যেটা করব, আমরা সবগুলো ত্রিকোণমিতিক ফাংশন পাশে রাখবো, তার কোন রেঞ্জটুকুকে নিলে বা কোন রেঞ্জটুকু ম্যাথমেটিশিয়ান ঠিক করে দিয়েছে যে এই রেঞ্জটুকুকে আপনি নেবেন, কোন রেঞ্জটুকুকে নিলে তার ইনভার্স ফাংশন পাওয়া যায় এবং তার ইনভার্স ফাংশনের গ্রাফটা কেমন, তার ডোমেন রেঞ্জ কি হবে, সবগুলো আমরা দেখবো। সো আজকের ক্লাসটা হবে অল অ্যাবাউট থিওরি এবং কিভাবে ফর্মুলাগুলো আসছে এগুলো নিয়ে আমরা খুব মোটামুটি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা আন্ডারস্ট্যান্ডিং আজকের ক্লাসে ইনশাআল্লাহ পেয়ে যাবো। নেক্সট ক্লাস থেকে আমাদের ম্যাথ করতে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো চলো এবার আমরা একটু সবগুলা গ্রাফ একসাথে দেখি।
তো প্রথমে আমরা একটা কাজ করি, এখানে 3টা কলাম করতে পারি, 3টা কলাম করি। হ্যাঁ, সো ধরো এখানে আমরা আমাদের পরিচিত ত্রিকোণমিতিক ফাংশনগুলো বসাবো। আচ্ছা এখানে sin x না, মানে এখানে ত্রিকোণমিতিক ফাংশনগুলো বসাবো, রাইট? আর এখানে ত্রিকোণমিতিক ফাংশন বসাবো, ত্রিকোণমিতিক ফাংশন এবং তার গ্রাফ। আর এরপরে হচ্ছে গিয়ে তার ওই যে ফিজিবল রিজিয়নটা, যেই রিজিয়নের মধ্যে সে ইনভার্স হবে, ওই রিজিয়নটুকুকে নিব, আর এখানে হচ্ছে তার ইনভার্সটা বসাবো। তো ধরো প্রথমেই আমরা sin x এর গ্রাফটা কনসিডার করতেছি আবারও। এই হচ্ছে কি আমাদের sin x এর গ্রাফ চলতে থাকবে এভাবে। সো এটা কি হইলো, এটা হচ্ছে রেঞ্জ হচ্ছে +1 আর -1, ঠিক আছে? আর ডোমেন তো চলতেছে, এটা হলো sin x এর গ্রাফ গেল। সো তার ফিজিবল রিজিয়ন আমরা একটু আগে দেখলাম, আমরা কনসিডার করব কোনটা, আমরা হচ্ছে -π থেকে, তো এই হচ্ছে -90 ডিগ্রি, -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি, এই অংশটুকুকে আমরা কনসিডার করতেছি, কারণ আমরা দেখছি এই অংশটুকুর মধ্যে সে কি হচ্ছে, সে হচ্ছে এই sin x এর গ্রাফটা তার ইনভার্স পাওয়া সম্ভব, ঠিক আছে? এটাও sin x এর গ্রাফ। তো এইবার আমরা ইনভার্স ফাংশনের গ্রাফটা দেখি। তো বেসিক্যালি ইনভার্স ফাংশনের গ্রাফে কি হয় জানো? ইনভার্স ফাংশনের গ্রাফে এই যে এই x অ্যাক্সিসটা y অ্যাক্সিসের কাছে চলে যাবে, y অ্যাক্সিস x অ্যাক্সিসের কাছে চলে যাবে, 90 ডিগ্রি ঘুরিয়ে দিবা। ইউজুয়ালি এভাবে করলে গ্রাফটা পাওয়া যায় আর কি, ঠিক আছে? তো 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে দেখো, সো ব্যাপারটা কেমন হবে। এই sin x এর গ্রাফটা, তাহলে দেখো তো sin x এর গ্রাফটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে কি হবে, sin x এর তাহলে x অ্যাক্সিস বরাবর যে তার ঢেউটা ছিল, এই ঢেউটা হয়ে যাবে y অ্যাক্সিস বরাবর, বুঝতে পারছো? তাহলে বেসিক্যালি এভাবে করে যাবে, ঠিক আছে? বাট যেহেতু ব্যাপারটা হয়ে গেছে কি ফাংশন বানাইতে হবে, তাই আমরা পুরো রিজিয়নটুকুকে কনসিডার করব না, আমরা ওই যে শুধুমাত্র ওই রিজিয়নের ইয়াটা দিব। তাহলে এই হচ্ছে কি আমাদের কিসের গ্রাফ, এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। ওকে, এই গেল আমাদের সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। সো সাইন এক্স এর রেঞ্জে কি ছিল, +1 আর -1, তাই তো? সাইন ইনভার্স এক্স এর ডোমেনে হয়ে গেল -1 থেকে +1, তবে ওইটা ছিল সাইন এক্স এর ওয়াই অক্ষ বরাবর, +1 আর -1, তাহলে এটা চলে আসলো এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? খুবই সহজ, তুমি যদি একদম বুঝে পড়ো, তোমাকে কোনো কিছুই মুখস্থ করতে হবে না, তুমি মুখস্থ করতে হবে, বাট জিনিসটা অনেক বেশি কমফোর্টেবল লাগবে মুখস্থ করার সময়, বাট একদম আন্দাজি কোনো কিছু মুখস্থ করতে গেলে অনেক ব্রেনের উপর প্রেসার পড়ে না। তো যাই হোক, তো এটা ওয়াই অক্ষ, তো এখন এক্স অক্ষ বরাবর ছিল আমাদের কোনগুলা, -90 থেকে +90, এটা হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর, এই যে -90 আর উপরে থাকবে +90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের সাইন ইনভার্স। হ্যালো স্যারের কথা শোনা যাইতেছে? অঙ্কন, না ভাই, নেট আবার প্রবলেম করতেছে। হ্যাঁ বল। আসস সামিন, আসস রে পাগল, আছি। হয় নাই মনে হয়, আছে। কি অবস্থা তোর? তুই ভিডিও অন করছিস কে? বলত ভিডিও অফ কর। 3 দিন ধরে লাস্ট আরে ফ্যান দেখাইতাস। হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই।
সামিন আচ্ছা ভিডিও আমি অফ জানি না, কর, আমার জানি ক্যামেরা অফ নেটে কর। কি হয়েছে, আমার লাস্ট 3-4টা ক্লাসে এই প্রবলেমটা হয়েছে। ভাই বিনেট ইউজ করেন নাকি? না বিনেট না, এখানে হচ্ছে যে এক্সট। আল্লাহ জানে, বিনেটও সেম অবস্থা করতেছে লাস্ট 3-4 দিন ধরে। আমি জানি না, আমার লাস্ট 3-4টা ক্লাসে জাস্ট এই প্রবলেমটা হইলো যে ক্লাসের মাঝখানে বারবার ডিস্টার্ব করে। যাই হোক দেখি। ভাই আবার কি হোস্ট চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ হোস্ট চেঞ্জ হয়ে যাবার পর, আচ্ছা হোস্টটা কি তাও হয় হোস্ট ভাই? চেঞ্জ হইলে হোস্ট চেঞ্জ হইলো আমার এই আরেকটা আইডির মধ্যে হোস্টটা যায় আর কি। বাট যদি আমি দুইটা আইডি দিয়ে না ঢুকি তাহলে হচ্ছে তোমাদের কারোর কাছে চলে যায়। একটা প্রবলেম হয়েছিল কি, এর আগে এরকম আমি ক্লাস থেকে নেট চলে গেছে, তো আমি লিভ হয়ে গেছি স্বাভাবিকভাবে, হোস্ট চেঞ্জ হয়ে গেছে, আমার অন্য একটা স্টুডেন্ট হোস্ট হয়ে গেছে। সে কি করেছে, ক্লাসটা ক্যান্সেল করে দিয়ে চলে গেছে সুন্দর মতো। আর ঢুকতে পারি না, ভালো ছিল। প্রবলেম। যাই হোক, আচ্ছা দাঁড়াও। ভাই চাঁদ কে ভাই? মুন কে আবার? হ্যাঁ ভাই মুন কি আপনার আইডি? মুন তো তোমাদের আমার আইডি। আরে না না, মুন হচ্ছে ও সরি আপু। এই আর কি হবে? হইছে বুঝছি, ও আমার চিনে ভাই, সমস্যা নাই, ও পচাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছে, ও আই ছিল আমার হোস্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যদি স্ক্রিন শেয়ার দিছি দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে এই যে আসছে। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি তো বহুত আচ্ছা, আগায় গেছেন। আচ্ছা, হ্যাঁ আপনি তো অনেক আগায় গেছেন ভাই। আচ্ছা তোমরা কি কজ এক্স থেকে সাইন এক্স এরটা পাইছো না, সাইন এক্স পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কজ এক্সটা পাইনি। আচ্ছা কজ এক্স এর পাই না। তো আমি যেটা বলতেছিলাম আর কি, যে কজ এক্স এর যে গ্রাফটা হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফের মতোই, বাট তাদের মধ্যে 90 ডিগ্রি একটা দশা পার্থক্য থাকে। অর্থাৎ কি বলতে চাচ্ছি, সাইন এক্স 0 ডিগ্রিতে সাইন এক্স এর যে ভ্যালুটা পাবা তুমি, কজ 90 ডিগ্রি থেকে সেই ভ্যালুটা পাবা। কারণ 90 ডিগ্রি কজ আগে থাকে, আর না কজ সাইন 90 ডিগ্রিতে তুমি কত পাচ্ছ, 1 পাচ্ছ। কজ 0 ডিগ্রিতে তুমি 1 পাবা। সো কজ 0 ডিগ্রিতে হচ্ছে 1 থেকে গিয়ে কজ এক্স এর গ্রাফটা শুরু হয়। তাহলে সাইন এক্স এর গ্রাফটাকে তুমি টেনে 90 ডিগ্রি বাম পাশে নিয়ে আসো, দেখবা কজ এক্স এর গ্রাফটা চলে আসছে, ঠিক আছে। তো আমি কজ এক্স এর গ্রাফটা প্রথমে আঁকলাম, তো এটা তো তোমাদের পরিচিত। তারপরে আমার কাজ হচ্ছে কজ এক্স এর ফিজিবল একটা রিজিয়ন বের করা, যেই রিজিয়নের জন্য এই কজ এক্স এর গ্রাফের বিপরীত ফাংশনটা পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? সো ম্যাথমেটিশিয়ান এটা কি ঠিক করলো, 0 থেকে 180 ডিগ্রি এই রিজিয়নটাকে বলছে তারা কজ এক্স এর জন্য ফিজিবল রিজিয়ন। এবং সেটা তুমি নিজের টেস্ট করতে পারবা। দেখো 0 থেকে 180 ডিগ্রির মধ্যে কজ এক্স এর গ্রাফটাকে কিন্তু তুমি এক্স অক্ষের প্যারালাল লাইন টানো, সে কিন্তু এক এক হয়, রাইট, এবং ওয়াই অক্ষের প্যারালাল লাইন টানো, সে এট দ্য সেম টাইম ফাংশন হয়। তাহলে আমরা পেয়ে গেলাম কজ এক্স এর ফিজিবল রিজিয়নও পেয়ে গেলাম। তার মানে এইবার এক্স অক্ষকে ওয়াই অক্ষের কাছে নিয়ে যাও, ওয়াই অক্ষকে এক্স অক্ষের কাছে নিয়ে যাও, তুমি কিন্তু পেয়ে যাবা তোমার মানে কজ এক্স এর ইনভার্স ফাংশনের গ্রাফ। ওকে, তো ইনভার্স ফাংশনের গ্রাফটা দেখাই কেমন হবে। সো ইনভার্স ফাংশনের গ্রাফটা হবে এরকম। ভাইয়া কজ এক্স এর ফিজিবল রিজিয়নটা আরেকবার একটু বলেন তো। ওকে, সো কজ এক্স এর ফিজিবল রিজিয়ন যেটা, কজ এক্স এর ক্ষেত্রে দেখো, তুমি প্রথম গ্রাফটার দিকে খেয়াল করো, প্রথম গ্রাফটার দিকে খেয়াল করতেছে যে এই গ্রাফটার দিকে খেয়াল করো। এইখানে এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত এই ফাংশনটাকে যদি তুমি এক্স অক্ষের প্যারালাল লাইন টানো, তাহলে তুমি যেটা দেখবা এখানে কোনো একাধিক পয়েন্টে সে ছেদ করবে না। একাধিক পয়েন্টে ছেদ না করলে তখন এই রিজিয়নের মধ্যে তার কিন্তু ইনভার্স ফাংশন পাওয়া সম্ভব। কথা বুঝতে পারছো? এই যে দেখো, এই জায়গা থেকে শুরু করে এই নিচের অংশটুকু, আর যেটা হচ্ছে তার 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো 0 থেকে 180 ডিগ্রি খেয়াল করে দেখো, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে এই যাবে। এবার সেকেন্ড গ্রাফটা দেখো, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে কজ এক্স এর গ্রাফটা হচ্ছে এইরকম, ঠিক আছে। এবার জি দেখো ভাই তো এই বুঝছি। গ্রাফটাকে কিন্তু এক্স অক্ষের প্যারালাল লাইন টানলে তুমি কখনোই তাকে বলতে পারবা না যে সে এক এক না, সে কিন্তু এক এক এই রেঞ্জের মধ্যে। এইবার এটাকে জাস্ট আমরা উল্টে দিব, ঠিক আছে, এক্স অক্ষকে ওয়াই অক্ষ কাছে নিয়ে যাবো, ওয়াই অক্ষকে এক্স অক্ষের কাছে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম আমাদের কজ ইনভার্স এক্স এর গ্রাফ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স এর গ্রাফ। সো কজ এক্স এর ক্ষেত্রে রেঞ্জে ছিল 1 আর -1 আর ডোমেনে ছিল 0 থেকে 180 ডিগ্রি, রাইট। সো কজ ইনভার্স এক্স এর রেঞ্জে চলে যাবে 0 থেকে 180 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, আর উপরেরটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, আর এই পাশেরটা হচ্ছে +1, আর এই পাশে তার রেঞ্জ ডোমেন হচ্ছে -1। তো সবকিছু জাস্ট উল্টে যাচ্ছে, আর কিন্তু তেমন কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। তো এবার আমরা পরের গ্রাফগুলো একটু দেখি। তোমরা যারা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফিং পড়ে আসো তাদের জন্য কিন্তু খুবই ইজি তো এই জিনিসগুলো বুঝা।
আচ্ছা এবার আমরা পরের অংশটুকু দেখি আর কি আছে। এরপর হচ্ছে ধরো এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে পরিচিত একটা গ্রাফ হচ্ছে 10x। সো 10 ফাংশনের গ্রাফটা কেমন হয়? সো তোমরা দেখো, সো 10 ফাংশনের গ্রাফ কিন্তু সাইন আর কজের মধ্যে খুব নিরবিচ্ছিন্ন না, এটা কিন্তু মাঝখানে একটা ঝামেলা থাকে। তো এটাকে বলা হয় অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট বলতে যেমন দেখবা 10-90 ডিগ্রি কোনো মান নাই। 10-90 ডিগ্রি মানে হচ্ছে সাইন 90 ডিভাইডেড বাই কজ 90, কজ 90 মান হচ্ছে আবার 0। তো 1/0 মানে ইনফিনিটি। তো এই জন্য দেখবা দেখি 10x এর গ্রাফের মধ্যে একটু ঝামেলা থাকে। সো ধরো এইটা হচ্ছে আমি একটু ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, সো বুঝবা আশা করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরো 90 ডিগ্রি রিজিয়নটা, এটা হচ্ছে -90 ডিগ্রি রিজিয়নটা। ওকে, সো এইবার দেখো তো, এবার খেয়াল করে দেখো 10x এর গ্রাফটা হয় এইরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে তার +90 ডিগ্রি রিজিয়ন, এটা হচ্ছে তার -90 ডিগ্রি রিজিয়ন। ঠিক আছে, তো 10x এর গ্রাফটা কেমন হয়? 10x এর গ্রাফটা হচ্ছে সে 10 এ তুমি ক্যালকুলেটরে বসায় দেখবা 10-90 ডিগ্রি মান কিন্তু ম্যাথ এরর আসবে বা অসংজ্ঞায়িত আসবে। তার মানে তুমি যখনই 10 ফাংশনের মধ্যে 90 ডিগ্রি বসাবা সে তোমাকে কোনো ভ্যালু দিতে পারবে না। তার মানে 90 ডিগ্রির মধ্যে তার কোনো ভ্যালু নাই। আর 90 ডিগ্রির মধ্যে যদি ভ্যালু না থাকে তাহলে এই 90 ডিগ্রি বরাবর যে রেখাটা কল্পনা করবা এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় অ্যাসিম্পটোট বা অসমতট। অ্যাসিম্পটোট বা অসমতট, বাংলায় বলা হয় অসমতট। ঠিক আছে, এটা তোমরা কনিক্স চ্যাপ্টারে একটু ডিটেইলস পড়বা হাইপারবোলার ক্ষেত্রে। সো এটাকে বলা হয় অসীমতট। মানে অসীমতট মানে হচ্ছে এমন একটা রেখা যেই রেখাটাকে কোনো ফাংশনের গ্রাফ টাচ করতে পারে না, যেই রেখাটাকে কোনো ফাংশনের গ্রাফ টাচ করতে পারে না তাকে কি বলা হয়? অ্যাসিম্পটোট বা অসমতট। সো মজার ব্যাপার হচ্ছে 10x ফাংশনের গ্রাফটা কিন্তু বাই ডিফল্ট সে কিন্তু একে। খেয়াল করে দেখো তো, আমি যদি -90 থেকে +90 নেই, তো 10x এর গ্রাফ কিন্তু তাকে আর চেঞ্জ করা কিছুই নাই, সে কিন্তু সবসময় একই থাকে। খেয়াল করে দেখো -90 থেকে +90, দেখছো এক্স অক্ষের প্যারালাল লাইনটা নো, দুইটা পয়েন্টে কিন্তু তুমি ছেদ পাবা না, একটা পয়েন্টেই ছেদ করবে। তার মানে 10x এর গ্রাফ নিয়ে আর বেশি টেনশন করার কিছু নাই। 10x এর এটাকে জাস্ট আমরা ফিজিবল রিজন, আমাদের এটাই ফিজিবল রিজন হবে যেটা আমি মাত্র রাখলাম না, এটাই হচ্ছে ফিজিবল রিজন। বেসিক্যালি 10x এর গ্রাফটা রিপিট হয়, এই একই স্ট্রাকচারটা বারবার রিপিট হয়। আমি একটু নিচে দেখাই, তো নিচে একটু দেখাই, এরকম হয় আর কি, যে এরকম হয়, আবার এখানে একটা অসমতল থাকে, আবার এরকম হয়, আবার একটা অসমতল থাকে, আবার এরকম হয়। হ্যাঁ, এভাবে চলতে থাকে। সো বেসিক্যালি আমার যে কোনো একটা রিজন নিলেই হয়, বাট ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে তার জন্য -90 থেকে +90 এই রিজনটুকু নিছে। তো তার ফিজিবল রিজনও বেসিক্যালি এইটাই। এখন তাকে জাস্ট আমি উল্টায় দিব, উল্টায় দিলে কি হবে? ভাই ওই যে 90 x দিকে তো axis কোনো y মান axis, থাকে না, তাইলে ওইটাকে কি জন্য নিল? হ্যাঁ 10-90 না তো কোনো মানই থাকে না। হ্যাঁ মান থাকে না, তো এটাকে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখে -90 ডিগ্রি থেকে +90, মানে হচ্ছে 90 ডিগ্রি বাদে। ঠিক আছে, ও আচ্ছা, শুধু 90 ডিগ্রিটাই নেই, বাকি 90 ডিগ্রি আগে পিছে সব ভ্যালু আছে। আচ্ছা, সো এইবার আমাদের ফিজিবল রিজন তো পেয়ে গেছি। সো এবার 10x এর 10 ইনভার্স x এর গ্রাফটা আমরা একটু দেখি। 10 ইনভার্স x এর গ্রাফ জাস্ট বুঝতেই পারতেছো 10x এর, আর 10x এর গ্রাফটা দেখে বলো তো 10x এর ডোমেইন কত? ফিজিবল রিজিয়নের জন্য ডোমেইন কত? ডোমেইন কিন্তু অনেকগুলো আছে, বাট ফিজিবল রিজিয়নের জন্য ডোমেইন কত হবে 10x এর? বলতে পারবো না? -90 হ্যাঁ -90 থেকে +90, ফিজিবল রিজিয়নের জন্য ডোমেইন হচ্ছে -90 থেকে +90। আর রেঞ্জ কত বলো তো দেখি, গ্রাফ দেখে বলো রেঞ্জ কত হবে? হ্যাঁ, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এক্স্যাক্টলি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তাহলে বেসিক্যালি এটাকে আমার এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে এবার 10 ইনভার্স x, যেটা 10 ইনভার্স x এর ডোমেইন হয়ে যাবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর 10 ইনভার্স x এর রেঞ্জ হয়ে যাবে -90 থেকে +90। ঠিক আছে, তখন তুমি যদি সেটাকে চেঞ্জ করো তখন ব্যাপারটা এরকম হয়ে যায়, এভাবে করে চলতে থাকে। বুঝতে পারছো? তো এই যে উপরের যে রিজিয়নটা দেখতেছো না, এটা হচ্ছে আমাদের +90 ডিগ্রি, কারণ আমাদের 10x এর ক্ষেত্রে x অক্ষ বরাবর কোণগুলো থাকে আর y অক্ষ বরাবর মান থাকে। এখন হচ্ছে y অক্ষ বরাবর কোণ থাকবে, সো y অক্ষ বরাবর কোণের এই +90 পর্যন্ত যাবে, আবার এখানে -90 পর্যন্ত যাবে। আর x অক্ষ বরাবর সে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যাবে, যেটা ছিল তার রেঞ্জ ছিল -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, সেটা হচ্ছে তার ডোমেইন হয়ে গেল। ঠিক আছে, সো আমরা জাস্ট আপাতত গ্রাফটা বুঝে একটু পরে আমি ছকে সবগুলা দিয়ে দিব, ডোমেইন রেঞ্জের একটা দিয়ে দিব, তো তখন বুঝতে পারবো। এবার আমরা বাকি ফাংশন গুলো একটু দেখি। বাকি ফাংশন বলতে কি আছে? কট ফাংশন আছে, সেক আর কোসেক আছে, রাইট? তো আমরা কটটা একটু দেখি। কট ফাংশনের গ্রাফ অনেকটাই 10 এর মতো, বাট একটু ডিফারেন্ট, একটু রিভার্স টাইপের হয়। সো কট ফাংশনের গ্রাফটা কেমন? এটা 0 ডিগ্রি, তো আর এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, সো কট ফাংশনের গ্রাফ যেটা হয়
এই যে 0 থেকে 180 এইখানে কট ফাংশনের ক্ষেত্রে কিন্তু তুমি দেখবা কটের ভিতরে তুমি 180 ডিগ্রি বসাবা, তুমি কোনো ভ্যালু পাবা না, ঠিক আছে? তাহলে কটের অসীম তট কোথায় হবে? অসীম তট 180 ডিগ্রিতে হবে। সো কট ফাংশনের গ্রাফটা এরকম হয়, এভাবে করে গিয়ে এই রেখাটাকে টাচ করতে পারে না। আবার 0 ডিগ্রিও কিন্তু তার একটা অসীম তট, কটের মধ্যে 0 ডিগ্রি বসাবা আসবে না, কারণ কি দেখো কট 0 ডিগ্রি মানে কি বেসিক্যালি, ওইগুলো কিন্তু কমন সেন্স খাটালে বের করতে পারো। কট মানে হচ্ছে cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই sin 0 ডিগ্রি, তাই তো? কট মানে তো cos বাই sin, তাই cos 0 ডিগ্রি sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মানে তো আবার 0, তাহলে 1 cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1/0 মানে অসংজ্ঞায়িত। এই জন্য কট ফাংশন 0 ডিগ্রি রেখাটাকে x = 0 রেখাটাকেও টাচ করবে না, y অক্ষকেও টাচ করবে না, আবার হচ্ছে কি 180 ডিগ্রির যে রেখাটা সেটাকেও টাচ করবে না, ঠিক আছে? সো এই গেল cos ফাংশন কট। তাহলে কট ফাংশনের ফিজিবল রিজনও দেখো এটাই হবে, 0 থেকে 180 ডিগ্রি এটাই হবে, ঠিক আছে? ফিজিবল রিজনে এটা। এবার এইটার ইনভার্সটা আমরা দেখি। এবার হচ্ছে এটা হচ্ছে কটেরটা, হ্যাঁ। এবার কটের ইনভার্সটা আমরা একটু দেখি। সো ইনভার্সটা কি হবে? বেসিক্যালি এখানে হ্যাঁ এটাই তো হবে না, যেটা এটার ক্ষেত্রে ফাংশন যেটা না ওইটার ক্ষেত্রে তো -90 থেকে +90 ছিল। সো এটা 0 থেকে 180 ডিগ্রি হবে আর কি। দেখ এটা হচ্ছে গিয়ে ডোমেন কত, ডোমেন দেখ 0 থেকে 180, তাহলে এই হচ্ছে কি আমাদের, তাহলে y অক্ষ বরাবর 0 ডিগ্রি, y অক্ষ বরাবর 90 ডিগ্রি, আর y অক্ষ বরাবর 180 ডিগ্রিটা আমি করলাম। তাহলে এবার আমি বুঝলাম 0 থেকে 180 ডিগ্রি এই রেঞ্জের ভিতরে তার গ্রাফটা হবে, নিচের অংশ থেকে শুরু হবে না, এই হলো পার্থক্য। সো এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে দেখা যায় গ্রাফটা হচ্ছে এরকম হয়, ঠিক আছে? কটের গ্রাফটা হচ্ছে এরকম হয়, কটের গ্রাফটা এরকম হয়, হ্যাঁ। কট ইনভার্স, এটা তো কট ইনভার্সের গ্রাফ, কট ইনভার্সের গ্রাফটা হয় এরকম, ঠিক আছে? সো ওইটার এই কট ইনভার্সের ক্ষেত্রে ডোমেন হয়ে গেল অল রিয়েল নাম্বার, ডোমেন হয়ে গেল অল রিয়েল নাম্বার বা +∞ থেকে -∞, আর রেঞ্জ হয়ে গেল 0 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? সো এই কট ফাংশনের গ্রাফটা বুঝতে পারলাম। এবার আমরা সেক ফাংশন আসি। সেক এক্স এর গ্রাফ এগুলো আমাদের কাছে একটু কম পরিচিত, কট, সেক, কোসেক, এদের গ্রাফটা আমরা অনেক হয়তো বা জানি না, বাট সাইন কস তো সবাই জানে। সো তারপরও আমরা দেখি কি আছে। সো বেসিক্যালি আমি যদি সেক ফাংশন চাই, আমি যদি কস ফাংশনের গ্রাফ জানি, আমি সেক ফাংশনের গ্রাফ অটোমেটিক জানবো। তো কস ফাংশনের গ্রাফটা কেমন ছিল একটু রিমাইন্ড করে, হ্যাঁ। আমি যেভাবে মনে রাখতাম আর কি, সেক ফাংশনের গ্রাফ আমার অনেক সময় ভুল হয়ে যেত, তো আমি এভাবে মনে রাখতাম। আমি মনে রাখতাম যে জাস্ট আমি তো সামনাসামনি হলে দেখাইতে পারতাম জিনিসটা আসলে কেমনে। এই যে গ্রাফের অংশটুকু আছে না, এটাকে ধরে টেনে উপরে উঠে দাও, টেনে উপরে উঠে দিলে কি হবে বলতো? এই যে গোল অংশটুকু দেখতে প্যারাবোলার শেপের, এটাকে ধরে উপরে উঠে দিলে এরকম হবে না? এরকম হয়ে গেল না? এইভাবে প্রত্যেকটা অংশকে ধরে ধরে উপরে, আবার দেখো তার মানে ব্যাপারটা কি, এটা হয়ে গেল এরকম, এরপরে নিচে দেখো কস ফাংশনের ক্ষেত্রে নিচে কিন্তু এরকম ছিল, এরকম ছিল। তো নিচের অংশটাকে ধরে আবার এইভাবে ঘুরে দিবা, ঠিক আছে? ঘুরে দিলে তুমি কি কার গ্রাফ পাবা? তুমি পাবা সেকের গ্রাফ, ঠিক আছে? এখন সেকের ক্ষেত্রেও এটা কিন্তু মানে অবিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন, মাঝখানে মাঝখানে একটা ঝামেলা আছে। কোন কোন জায়গায় ঝামেলা আছে কেউ কি বুদ্ধি করে বলতে পারবা? সেক মানি হচ্ছে 1/cos, তাহলে cos এর মান কোন জায়গায় 0? cos 90 ডিগ্রি মান 0 না? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে sec 90 ডিগ্রি মান হচ্ছে ঝামেলা হবে। sec 90 ডিগ্রি মানে হচ্ছে 1/cos 90, তাহলে 1/0 চলে আসবে। এই জন্য দেখো sec 90 মানে 90 ডিগ্রি বরাবর সেক ফাংশনের গ্রাফে কি হবে? একটা অসীমতর থাকবে। আবার এই যে -90 বরাবর একটা অসীমতর থাকবে, ঠিক আছে? বা অসমতর বা অ্যাসিমটর, ঠিক আছে? সো এই গেল আমাদের ফাংশন, সেক ফাংশন। সো এইটার জন্য ফিজিবল রিজিয়ন ম্যাথমেটিশিয়ানটা কোনটা ডিফাইন করছে, ফিজিবল রিজিয়নটা একটু খেয়াল করো। ফিজিবল রিজিয়ন ম্যাথমেটিশিয়ানরা ডিফাইন করছে এইভাবে, যে এই তো ছিল পুরো রিজিয়নটা, এই তো ছিল পুরো গ্রাফটা, তো তারা পুরোটাকে নেয় না, তারা শুধুমাত্র এইখান থেকে, আমি পুরো গ্রাফটা আবার রাখি, এই ছিল আমাদের সেকের গ্রাফ, ঠিক আছে? আর এই ছিল এই যে এভাবে ছিল। এরা যেটা করছে এই অংশটুকুকে নিছে, এই পাশে একটা অংশ নিছে, এই পাশে একটা অংশ নিছে। দেখো এই অংশের মধ্যে কিন্তু সে, এই অংশের মধ্যে কিন্তু সে দেখো, এবার দেখো তো 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে, এটা 90 ডিগ্রিতে একটা অ্যাসিমটোট আছে, আবার এই হচ্ছে 180 ডিগ্রি, রাইট? 0 থেকে শুরু করে 180 ডিগ্রি, মাঝখানে 90 ডিগ্রিতে একটা ঝামেলা আছে। এই রিজিয়নটাকে তারা বলতে ফিজিবল রিজিয়ন, কারণ এই রিজিয়নের মধ্যে তুমি এক্স অক্ষের প্যারালাল লাইন টানো, একাধিক পয়েন্টে ছেদ করবে না, অর্থাৎ এক এক ফাংশন হবে। তাহলে এই হচ্ছে পাশে হচ্ছে আমাদের সেক এক্স, আর এটা হচ্ছে সেক এক্স এর ফিজিবল রিজিয়ন। এখন এইটাকে জাস্ট আমার উল্টা দিতে হবে, বুঝতে পারছো?
তো এটাকে উল্টে দিলে কি হবে, সেক ইনভার্স এক্স এর গ্রাফটা কেমন হবে, সেক ইনভার্স এক্স এর গ্রাফটা হবে এইরকম দেখতে। তার মানে এইটা ডোমেনে কি ছিল, এটা ডোমেনে ছিল 0 থেকে 180, তাহলে ওইটার রেঞ্জে হয়ে যাবে 0 থেকে 180, 0 90 ডিগ্রি, আর এই হয়ে গেল ওয়াই অক্ষ বরাবর 100, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বলে 180। হ্যাঁ, আর ওইটার রেঞ্জে কি ছিল, রেঞ্জে ছিল মাইনাস ইনফিনিটি। আচ্ছা, রেঞ্জে দেখো সেক এক্স এর ফাংশনের গ্রাফটা বেসিক্যালি শুরু হয় 1 থেকে উপরে যায়, আবার -1 থেকে নিচের দিকে নামে। তো -1 আর 1 এর মাঝখানে সেকের কোনো ভ্যালুই থাকে না, বুঝতে পারছো? সেকের কোনো ভ্যালুই এক্সিস্ট করে না -1 আর 1 এর মাঝখানে। আর কস ছিল -1 থেকে +1 এর মাঝখানে রেঞ্জ। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ডোমেন কি হবে? সো এই ক্ষেত্রে আমাদের ডোমেন হয়ে যাবে, তাহলে সেক এক্স এর রেঞ্জ কত পাইছেন? ফিজিবল রিজনের রেঞ্জ পাইছি -1 থেকে -ইনফিনিটি পর্যন্ত। গ্রাফের দিকে তাকাও ভালোভাবে, এই যে দেখো 1 থেকে শুরু করে একদম উপর পর্যন্ত গেছে, আবার -1 থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত গেছে। তাহলে 1 থেকে ইনফিনিটি, -1 থেকে ইনফিনিটি। তাহলে আমরা যদি সেক ইনভার্স এক্স এর গ্রাফটা কনসিডার করি, তাহলে তার ডোমেন হয়ে যাবে এরকম। ডোমেন হয়ে যাবে 1 থেকে +ইনফিনিটি। এইখানে ধরলাম আমার 1 ভ্যালু, 1 থেকে সে বেসিক্যালি 90 ডিগ্রিতে কিন্তু তার অ্যাসিম্পটোট। তো 90 ডিগ্রিকে টাচ করবে না, 1 থেকে +ইনফিনিটির দিকে চলে যাবে। আবার -1 থেকে সে এই যে 180, এই যে এই বরাবর ধরো -1, তো -1 সে উপর থেকে শুরু হয়, এইভাবে সে চলে যাবে। ঠিক আছে, এই গেল আমাদের সেক ইনভার্স এক্স এর গ্রাফ। তো তোমরা ভিডিওটা আবার একটু দেখে নিতে পারবা, এগুলো রেকর্ড থাকবে, তো তখন হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের লাস্ট ফাংশনের গ্রাফ, এটা করানোর পরে আমরা আস্তে ধীরে ফর্মুলার দিকে যাব। ঠিক আছে, এগুলা শিখাচ্ছি কেন? এগুলা শিখাচ্ছি এই জন্য যাতে তোমরা অ্যাডমিশনের কোনো প্রবলেম সলভ করতে গেলেও তোমরা বেশি একটা প্রবলেমে না পড়ো, বুঝতে পারছো? অ্যাডমিশনের অনেক প্রবলেমে দেখা যায় কি বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেক সময় গ্রাফিক্যাল কোশ্চেন করে। তো গ্রাফিক্যাল কোশ্চেন করলে প্রবলেমটা কি হয়, মানে ম্যাক্সিমাম টিচাররা মেইনলি ব্লাইন্ডলি পড়ায়। ব্লাইন্ডলি কিভাবে? ক্লাসে ঢুকার পর একটা ফর্মুলা দেখাবে, ফর্মুলা ম্যাথ দেখাবে, বাট ব্যাকগ্রাউন্ডটা কি, ইনভার্স ইকুয়েশন ফাংশনটা কি, তার গ্রাফ কি, ডোমেন রেঞ্জ কিভাবে। তো এই জিনিসগুলো থেকে হয়তো বোর্ডে কম আসলো, তোমার একটা স্টেজে গিয়ে তুমি ধরা খেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই জন্য কিছুক্ষণ এটা নিয়ে আলোচনা করতেছি। এরপর আমরা ফর্মুলায় যাব, আর নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ সবগুলো ম্যাথ দেখা হবে। তো এবার আমরা এবার আমরা কোসেক এর গ্রাফটা দেখি। কোসেক এক্স এর গ্রাফ দেখবো, তারপরে কোসেক এক্স এর ফিজিবল রিজিয়ন টু দেখবো, তারপর হচ্ছে কোসেক ইনভার্স এক্স এর গ্রাফটা দেখবো। তো কোসেক এক্স এর গ্রাফটা কেমন হবে? কোসেক এক্স এর গ্রাফটা হবে সাইন এক্স এর গ্রাফটা সবাই জানি। সাইন এক্স এর গ্রাফটাকে ধরে উল্টে দাও, এই যে সাইন এক্স এর গ্রাফ এখানে না, এটাকে ধরে টেনে আমরা এরকম করে দিতে পারি। ঠিক আছে, যেখানে আমাদের অ্যাসিম্পটোট থাকবে কোথায় কোথায়, অ্যাসিম্পটোট থাকতেছে এই যে এই বরাবর একটা অ্যাসিম্পটোট থাকতেছে, আবার দেখো এই বরাবর একটা অ্যাসিম্পটোট থাকতেছে, এই বরাবর একটা অ্যাসিম্পটোট থাকতেছে। সো এখন কি হচ্ছে, এই যে এই সরি আমি চেঞ্জ করি নাই। সো এই ব্লু কালারের গ্রাফটা হচ্ছে কি আমার ইনভার্স ফাংশনের গ্রাফ হবে, সরি কোসেক এক্স এর গ্রাফ হবে। আর সবুজ কালারটা সাইন এক্স এর গ্রাফ ছিল। তো সাইন এক্স এর মাধ্যমে আমরা কি করলাম, এই গ্রাফটাকে ধরে টেনে যদি পিছনের দিকে নিয়ে আসো, তো এটাই হয়ে গেল কি আমাদের কোসেক এক্স এর গ্রাফ। সাইন এক্স এরটা দেখো -1 থেকে +1 এর মাঝখানে ছিল, আর কোসেক এক্স এরটা দেখো সে 1 থেকে একদম উপরের দিকে চলে গেছে, আবার -1 থেকে একদম নিচের দিকে চলে আসছে। তাইলে বলতো কোসেক এক্স এর রেঞ্জ কত? কোসেক এক্স এর রেঞ্জ হচ্ছে 1 থেকে উপরের দিকে, আবার -1 থেকে নিচের দিকে। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে কোসেক এক্স এর রেঞ্জটা বুঝতে পারি। তো রেঞ্জ আর ডোমেন বুঝা হচ্ছে যদি তুমি গ্রাফটা মাথার মধ্যে সেট করতে পারো, ডোমেন রিলেটেড কোনো কোশ্চেনে কোনো সময় কোনো কনফিউজ নেই, বাট তুমি মুখস্থ করো অবশ্যই কনফিউজ হবে, অনেকগুলা মানে ডোমেন রেঞ্জ, তো কয়টা মুখস্থ করবে। আচ্ছা, সো এইবার আমরা কোসেক এক্স এর গ্রাফটা বুঝলাম। এবার আমরা দেখবো কোসেক এক্স এর ফিজিবল রিজনটুকু কোনটাকে তারা মানে ঠিক করছে, যে কোনটা হবে তার ফিজিবল রিজন। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, ফিজিবল রিজন আসলে কোনটা। এইখানে ধরো এইটা হচ্ছে আমাদের -90 ডিগ্রি, এটা হচ্ছে -180 ডিগ্রি, আর এটা হচ্ছে +90 ডিগ্রি, এটা হচ্ছে +180 ডিগ্রি। সো তোমরাও চাইলে গেস করে বলতে পারো যে আসলে কোনটা হওয়া উচিত, বলো তো কোন রিজনটুকুকে নিলে সেটা আসলে এক এক হবে, বলতে পারবা? চিন্তা করে বলো তো। যেমন দেখো এখন যে অবস্থায় গ্রাফটা আছে, এটাকে যদি আমরা এক্স অক্ষের প্যারালাল লাইন টেনে দেখো একাধিক পয়েন্টে ছেদ করতেছে, তাহলে এক এক না, উপরেরটাও দেখো এক এক না।
তাহলে ঠিক কার থেকে কত অংশ নিলে তাকে এক এক বানানো যাবে বলো তো? -90 থেকে 90 ভাইয়া ডিগ্রি। -90 থেকে 90। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমরা একটা কাজ করি, আমরা অন্য কালার দিয়ে দেখাই, গ্রিন কালার দিয়ে দেখাই। দেখো এই -90 থেকে যদি এই অংশটুকুকে নেই, ঠিক আছে, আবার এইখানে যদি আমরা +90 পর্যন্ত অংশটুকুকে নেই, তার থেকে একটু বেশি নিলেও তুমি এক্স অক্ষের প্যারালাল লাইন টানলে সেটা কি একাধিক পয়েন্টে ছেদ করবে। এইবার দেখো তো এই যে গ্রিন অংশটুকু দেখতেছো গ্রাফের, এই অংশটুকু কিন্তু বেসিক্যালি আমাদের এক এক। তাহলে এই অংশটুকুই চাইলে ইনভার্স করা যাবে। সো কোসেক ইনভার্সটা কত হবে? তো এবার আমরা কোসেক ইনভার্সের গ্রাফটা দেখি। সো আমাদের গ্রাফিং শেষ। তো যারা শুধুমাত্র ম্যাথ করতে চাও তাদের জন্য ঝামেলা শেষ, গ্রাফিং এর ঝামেলা শেষ। সো এখন আমরা কোসেক ইনভার্সের গ্রাফটা দেখি। কোসেক ইনভার্সের গ্রাফটা হবে কি, কোসেকের গ্রাফের দিকে আবার একটু তাকাই। কোসেকের গ্রাফটা কেমন ছিল? ডোমেন ছিল -90 থেকে +90। তাহলে কোসেক ইনভার্সের রেঞ্জ বরাবর -90 থেকে শুরু করে 0, এটা তো 0, আর এখানে +90, এটা হচ্ছে ওইটা ডোমেনে ছিল ডিগ্রি, তাহলে এটা রেঞ্জে ডিগ্রি গুলো বসাইতে হবে। ডোমেনে ছিল, আবার দেখি আমরা, ডোমেনে ছিল -90 থেকে +90, এটা ছিল আমার ফিজিবল রিজন। তাহলে এইটার রেঞ্জ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর আমরা কি করব, -90 থেকে +90 প্রথমে বসাই দিলাম। এরপরে আমরা যেটা করব, এটার গ্রাফটা উল্টাই দিলে যেমন হয় যে ওইটার ক্ষেত্রে এটা +1 আর -1 দিলাম, ঠিক আছে। এবার দেখো ওইটার রেঞ্জে কি ছিল, কোসেক এক্স এর রেঞ্জ ছিল 1 থেকে শুরু করে +∞, -1 থেকে শুরু করে -∞। তাহলে এইটা ডোমেন হয়ে যাবে 1 থেকে শুরু করে +∞, -1 থেকে শুরু করে -∞। তাহলে ডোমেন হয়ে গেল রেঞ্জ, রেঞ্জ হয়ে গেল ডোমেন। তো এইটার গ্রাফটা হবে এরকম, এইভাবে করে শুরু হয়, এই +∞ পর্যন্ত চলে যায়, ঠিক আছে। আবার এই যে এই -1 থেকে শুরু হয়ে এই যে -∞ পর্যন্ত চলে যায়। সো এই গেল আমাদের কোসেক ইনভার্স এক্স এর গ্রাফ। দেখো এই যে -90 উপরে হচ্ছে +90, ওইটা ছিল তার ডোমেন, এটা হয়ে গেল রেঞ্জ। আবার ওইখানে রেঞ্জ ছিল 1 থেকে +∞, যেটা হচ্ছে এই রিজিয়নটুকু 1 থেকে +∞। আবার এই রিজিয়নটুকু -1 থেকে -∞। এইটা ছিল কোসেক এক্স এর, এটা কি ছিল, ওটা ছিল হচ্ছে তার রেঞ্জ। এখন হয়ে গেল আমাদের এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ডোমেন হয়ে গেল 1 থেকে +∞ এবং -1 থেকে -∞। ওকে, সো আমাদের গ্রাফ রিলেটেড সব ধরনের আলোচনা শেষ। এখন আমরা একটু ডোমেন রেঞ্জ গুলাকে তোমাদের মুখস্থ করার জন্য বা সবগুলাকে গুছিয়ে দেই একটা জায়গায়, একটা ছকের মধ্যে, তো তোমাদের জন্য সুবিধা হবে, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, ঠিক আছে। সো আমরা একটা 3টা কলাম করি। এটা আসলে কিন্তু প্রচুর এমসিকিউ পাবা তোমরা বোর্ড পরীক্ষা না, মানে ভর্তি পরীক্ষা, ঠিক আছে। তো এটা কিন্তু গুরুত্ব রাখে ভালোভাবে পড়া। কিন্তু যেমন 9-10 আমাকে কোন সময় ওই যে আমরা প্র্যাকটিক্যাল গুলো ওইভাবে ঠিকভাবে বুঝে বুঝে করতাম না, তো গ্রাফের সাথে আমাদের দূরত্বটা আমার কাছে মনে হয় অনেকের অনেক বেশি। বাট ম্যাথমেটিক্স কিন্তু প্রত্যেকটা জিনিসেরই গ্রাফিক্যালি তোমার জিনিসটা বুঝতে হবে, যে গ্রাফে আসলে কি বোঝায় জিনিসটা, এটা বুঝতে পারলে অনেক ইজি। সো ডোমেন রেঞ্জ, সো আমরা ফাংশন ডোমেন রেঞ্জ। সো প্রথমে আমরা সাইন ইনভার্স এক্স। সো সাইন ইনভার্স এক্স এর সাইন এক্স এর রেঞ্জ ছিল -1 থেকে +1, সাইন ইনভার্স এর ডোমেন হবে -1 থেকে +1। আর আমরা ফিজিবল রিজনে দেখছি -90 ডিগ্রি থেকে +90, তাহলে এইটা ওটা ছিল ডোমেন, এটা তাহলে রেঞ্জ হয়ে যাবে -π/2 থেকে +π/2। শেষ। এবার পরের অংশে যাই। সো একই সাথে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জও কিন্তু আবার রিভিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা cos ইনভার্স এক্স এ আসি। সো cos ইনভার্স এক্স এর ক্ষেত্রে আসি। সো cos x এর ক্ষেত্রে রেঞ্জ ছিল -1 থেকে +1, y অক্ষ বরাবর cos x এর গ্রাফটা তোমরা একটু রিমাইন্ড করো, -1 থেকে +1। তাইলে cos ইনভার্স x এর ডোমেন হয়ে যাবে -1 থেকে +1, -1 থেকে +1 হয়ে গেল। এবার আমরা দেখছিলাম ফিজিবল রিজনটা 0 থেকে π নিয়ে ফিজিবলি ঠিক হয়, তাহলে 0 থেকে π হয়ে যাবে, রাইট? জি ভাই, গেল। সো cos ইনভার্স x এরটা বুঝে গেলাম, sin cos এর থেকে বেশি আসে, sin ইনভার্স cos এগুলো। এবার tan একটা দেখি, tan ইনভার্স x। তো আমরা দেখছিলাম tan ইনভার্সের tan x এর ক্ষেত্রে রেঞ্জ ছিল একদম -∞ থেকে +∞, মানে সে y অক্ষ বরাবর উপরের দিকে উঠতে থাকে, আবার y অক্ষ বরাবর সে নিচের দিকে নামতে থাকে, মানে -∞ থেকে +∞। তাহলে tan ইনভার্স x এর ডোমেন হয়ে যাবে x অক্ষ বরাবর -∞ থেকে +∞, অর্থাৎ অল রিয়েল নাম্বার। -∞ থেকে +∞ মানে হচ্ছে অল রিয়েল নাম্বার, ঠিক আছে। আর tan ইনভার্স x এর রেঞ্জ আমরা দেখছিলাম যে রেঞ্জ হয় কি tan x এর, আমরা ফিজিবল রিজিয়ন -π/2 থেকে +π/2 পর্যন্ত নিছিলাম, তাহলে এইখানে -π/2 থেকে +π/2, বাট ফার্স্ট ব্র্যাকেট
এটা কারণ আবার এই দুটো প্যাচ বাদ। লাগবে না, সাইন ইনভার্স এক্স থেকে থার্ড ব্র্যাকেট, এটা কিন্তু প্যাচ লাগবে না। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অনেক জায়গায় দেখা যায় কি, যেগুলো বিশ্ববিদ্যালয় ওখানে কিন্তু এরকম ছোট ছোট মানে এমসিকিউ টাইপের কোশ্চেন চলে আসে অনেক সময়, যে একই রকম দেখতে অপশন, বাট একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে, অনেক কথা জানবেও না যে থার্ড ব্র্যাকেটের মিনিং কি, ফার্স্ট ব্র্যাকেটের মিনিং কি, বাট বুঝতে হবে আর কি যে ফার্স্ট ব্র্যাকেট মানে আসলে কার জন্য ফার্স্ট ব্র্যাকেট, কেন ফার্স্ট ব্র্যাকেট, আমরা আশা করি আমরা বুঝতে পারবো, কারণ আমরা তো এখন তো দেখলাম যে অ্যাসিম্পটোট জিনিসটা আসলে কি, এবং কেন π/2 ভ্যালুটা 10x এর মধ্যে সম্ভব না, তো ওই হিসেবে ফার্স্ট ব্র্যাকেট কেন আসবে, ঠিক আছে। এবার আমরা পরেরটা দেখি। এবার হচ্ছে কট, কট ইনভার্সের জন্য। সো কট ইনভার্স এক্স এর জন্য ব্যাপারটা কেমন হচ্ছে, একদম 10 এর মতো -π থেকে -∞ থেকে +∞, বা অল রিয়েল নাম্বার হচ্ছে তার ডোমেন, যেটা ছিল কট এক্স এর রেঞ্জ, আর এটা হয়ে গেল কট ইনভার্স এক্স এর ডোমেন। আর কট এক্স এর ফিজিবল রিজনে আমরা দেখছিলাম যে 0 থেকে π অংশ নিলেই কিন্তু তাকে এক এক বানানো যায়, তাহলে 0 থেকে π হবে তার রেঞ্জ, কট ইনভার্স এক্স এর রেঞ্জ গেল। তো এটা সবাই একটু নোট করবা ভালোভাবে, ঠিক আছে, কাজে লাগবে। আমি ইনভার্স ইকোনমিতি ফাংশন হয়তো বা 4টা বা 5টা ক্লাসে শেষ করব, তারপর কিন্তু আমরা একটা ক্লাস নিব সব ধরনের এমসিকিউ কোশ্চেন সলভিং এর উপর, তো ওইটার মধ্যে কিন্তু কাজে লাগবে আমাদের। সো সেক ইনভার্স এক্স, তো সেক ইনভার্স এক্স এর মধ্যে আমরা যেটা দেখলাম, সেক এক্স ছিল 1 থেকে একদম উপরে যায়, আবার -1 থেকে একদম নিচে যায়, তার মানে সেক ইনভার্স এক্স এর রেঞ্জ ছিল এটা, রেঞ্জ ছিল 1 থেকে ইনফিনিটি আর -1 থেকে -ইনফিনিটি, তাহলে সেক ইনভার্স এর ডোমেনই হয়ে যাবে এটা, -∞ থেকে শুরু করে -1 পর্যন্ত আসবে, আবার 1 থেকে শুরু করে +∞ পর্যন্ত সে যাবে। বা তুমি এইভাবে তাকে চাইলে রিপ্রেজেন্ট করতে পারো, অর অল রিয়েল নাম্বার থেকে তুমি কাকে বাদ দিবা, -1 থেকে +1 এর মধ্যে যারা আছে তাদের সবাইকে তুমি অল রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দাও, এইভাবে তুমি চাইলে রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে, সেক ইনভার্স। আর তার রেঞ্জ কি হবে, রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত যাবে, বাট π/2 থেকে একটু ঝামেলা হয়, π/2 কে সে টাচ করতে পারে না, কারণ π/2 বরাবর সেকের একটা অ্যাসিম্পটোট চলে আসে, ঠিক আছে। π/2 মানে 1/cos 90 ডিগ্রি মাত্র 0, 1/0 মানে অসংখ্যায়িত, এই জন্য π/2 তেই খালি ঝামেলা, π/2 বরাবর তার একটা ঝামেলা হয়। তারপরে আবার কি হবে, π/2 থেকে ইউনিয়ন হবে, আবার π/2 থেকে শুরু করে কিন্তু পরে আবার পাই পর্যন্ত আছে, বুঝা গেছে, পাই পর্যন্ত, পাই কি কিন্তু আবার থার্ড ব্র্যাকেট, তাহলে 0 থার্ড ব্র্যাকেট π/2 পর্যন্ত আসবে, π/2 কে টাচ করবে না, আবার π/2 থেকে আবার পাই পর্যন্ত কিন্তু সে যাবে। তো এই গেল সেক ইনভার্স এক্স। লাস্ট হচ্ছে কোসেক ইনভার্স এক্স। সো কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে সেম একই রকম, ওই 10 কট সেম, সাইন কস সেম, ওদের ওই যে ডোমেনটা সেম হয়, তো এটার ক্ষেত্রে সেম ভাবে -π/-∞ থেকে +∞ থেকে -1 ইউনিয়ন নাম্বার 1 থেকে +∞, যেটাকে চাইলে আমি লিখতে পারি কি, অল রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দিব, তো অল রিয়েল নাম্বার থেকে আমি বাদ দিব হচ্ছে -1 থেকে 1 এই অংশটুকুকে বাদ দিয়ে দিব, তাহলে আমি পেয়ে যাচ্ছি আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে অড। তো এরপরে কোসেকের ক্ষেত্রে আমরা দেখছি 0 থেকে π/2 যাবে, 0 থেকে π/2 পর্যন্ত যাবে। এখানে আবার একটা মজার ব্যাপার, 0তে কিন্তু ঝামেলা, কোসেকের ক্ষেত্রে কিন্তু 0তে ঝামেলা, কারণ কোসেক মানে হচ্ছে 1/sin x, আর sin 0 এর মানে হচ্ছে ঝামেলা, তাহলে 0তে একটা অ্যাসিম্পটোট, 0 কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবা, π/2 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন দাও, এরপর আবার দেখো হ্যাঁ ইউনিয়ন দিলে এরপরে কি আসবে, π/2 থেকে পাই নাকি, π/2 থেকে পাই, ঠিক আছে, আবার পাইতে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে, পাইতে কিন্তু আবার ঝামেলা আছে। তো আমরা দেখি আবার উপরে, হ্যাঁ 0 থেকে এটা ছিল কোসেক, সো কোসেকের গ্রাফটা এরকমই ছিল না, হ্যাঁ সরি কোসেকের গ্রাফ মানে আমরা ভুল লিখলাম, কোসেকের গ্রাফ হচ্ছে -π/2 থেকে 0 পর্যন্ত, 0তে ঝামেলা, আবার 0 থেকে পাই, আমরা একটু ভুল লিখছি, আমি একটু ভুল লিখছি। সো কোসেকের গ্রাফেরটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ এটা হবে -π/2 থেকে 0 রাখ পর্যন্ত, কোনো সমস্যা নাই, 0তে সমস্যা আছে, সো -π/2 থার্ড ব্র্যাকেট এর থেকে 0 পর্যন্ত, এরপর আবার 0তে প্রবলেম, আবার 0 থেকে কি হবে +π/2, এটা থার্ড ব্র্যাকেট। তো এই হয়ে গেল কোসেকের, ঠিক আছে, তো এই আমাদের সব শেষ, ওকে, তো আশা করি আমরা বুঝতে পারলাম। সো এইবার আমরা ম্যাথ করার জন্য আমাদের ফর্মুলাগুলো দেখব। ঠিক আছে, সো এখন আমরা ম্যাথ করার জন্য আমাদের ফর্মুলাগুলো দেখব।
সো প্রথমে কিছু সম্পর্ক দেখি। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মধ্যে কিছু সম্পর্ক আছে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মধ্যে কিছু রিলেশন আছে, তাদের নিজেদের মধ্যে কিছু রিলেশন আছে, সম্পর্ক। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা কেমন। সো ধরো প্রথমে আমরা যেটা বলতেছি যে সাইন ইনভার্স এক্স লেখা যে কথা কোসেক ইনভার্স 1/x লেখা একই কথা। কোথাও যদি কোসেক ইনভার্স 1/x দেখো, তুমি তার পরিবর্তে সাইন ইনভার্স এক্স বসাইতে পারবা। সাইন ইনভার্স এক্স থাকলে কোসেক ইনভার্স 1/x বসাইতে পারবা, ঠিক আছে। সো এরপরে হচ্ছে এটা তো কিন্তু সম্পর্ক, যেটা তুমি এমনি এগুলা প্রমাণও দেখবো আমরা। আবার যদি কজ ইনভার্স এক্স বসানো যে কথা সেক ইনভার্স 1/x বসানো একই কথা। আবার যদি কোথাও সেক ইনভার্স এক্স দেখো, তার পরিবর্তে কি বসাইতে পারবা? কজ ইনভার্স 1/x বসাতে পারবা। তাহলে কজ ইনভার্স এক্স যে কথা সেক ইনভার্স 1/x একই কথা, সেক ইনভার্স এক্স যে কথা কজ ইনভার্স 1/x একই কথা। সেই হলো তাদের মধ্যে কিছু সম্পর্ক। আরেকটা হচ্ছে টেন ইনভার্স। সো টেন ইনভার্স এক্স যেই কথা কট ইনভার্স 1/x কিন্তু একই কথা। আবার কট ইনভার্স এক্স যে কথা টেন ইনভার্স 1/x একই কথা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তাদের মধ্যে কিছু রিলেশন, যেগুলো আমাদের অনেক সময় অঙ্কের মধ্যে কাজে লাগে। আরো কিছু রিলেশন আমরা একটু দেখি। কখনো যদি এমন দেখো সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। বেসিক্যালি সাইন ইনভার্স এক্স মানে কিন্তু একটা অ্যাঙ্গেল, যেটা তো আমরা একটু আগেই দেখলাম, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল। সাইনের ভিতরে যদি তুমি সাইন ইনভার্স এক্স বসাও, তাহলে তারপরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট হবে এক্স। চাইলে এভাবে মনে রাখতে পারো, সাইন আর সাইন ইনভার্স একজনকে ক্যান্সেল আউট করে দিলে শুধু এক্স থাকবে, বাট বাস্তবে এটা হয় না, কিন্তু এটাকে চাইলে এভাবে মনে রাখতে পারো। সাইন অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এক্স হবে। সেম একই ভাবে কি হবে? কজ অফ কজ ইনভার্স এক্স, কজ অফ কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এক্স হবে, এন্ড সো অন। সবগুলাই কি হবে? তো টেন অফ টেন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এটাও অ্যান্সার হবে এক্স। এরপর বিপরীত ভাবে আবার ওইটাও সত্য, কজ ইনভার্স কজ এক্স এটাও হবে এক্স। আবার সাইন ইনভার্স সাইন এক্স এটাও কি হবে? এক্স হবে। কথা বোঝা গেছে? তাহলে বিপরীতটাও সত্য, সাইন ইনভার্স সাইন এক্স এর মানও কত হবে? এক্স হবে। সো এইভাবে বাকি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যেও এই সেম সম্পর্কটা কিন্তু বিদ্যমান, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে একটা ত্রিকোণমিতিক, এরপর আমরা ফর্মুলাগুলো দেখবো, আরো কিছু ফর্মুলা আছে ওগুলো দেখবো, বাট তার আগে আমরা কি দেখে নেই যে কিভাবে একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আরেকটা ত্রিকোণমিতিক একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থেকে আরেকটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করা যায় বা যাওয়া যায়, সেটা এখন আমরা একটু দেখবো। সো ধরো একটা ত্রিভুজকে কনসিডার করতেছি। কি হয়ে গেল? এটা তো ত্রিভুজ হয়নি। সো ধরো এইটা হচ্ছে আমার সেই থিটা, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। ওকে, সো এইটা অ্যাঙ্গেল। ধরো লম্বকে আমি ধরলাম, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এক্স, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে 1। ওকে, আচ্ছা বলো তো তাহলে এই ত্রিভুজের ভূমি কত হবে? √1 - x²। √1 - x² হবে এই ত্রিভুজের ভূমি। এখন আর কতক্ষণ ভাইয়া? হ্যাঁ বলো। আর 20 মিনিট, আর 20 ভাইয়া মিনিট। বেশি হয়ে আজকে যায়। থিওরি ক্লাসগুলো একটু বড় করতে হয়, কারণ নেক্সট দিন যেন আমরা ম্যাথ খুব ফ্লুয়েন্টলি করতে পারি, সেটার জন্য আর কি একটু বড় করতে হবে, ঠিক আছে। আর 20 মিনিট। ওকে, আচ্ছা এবার দেখো, এই ত্রিভুজের মধ্যে আমি যদি সাইনের ত্রিকোণমিতিক অনুপাতটা অ্যাপ্লাই করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে এক্স হবে, ঠিক আছে। থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো? সাইন ইনভার্স এক্স। থিটা ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স। আচ্ছা এইবার এই ত্রিভুজের উপর যদি আমি কজ এক্স অ্যাপ্লাই করি, কজ থিটা অ্যাপ্লাই করি, এই থিটার উপর যদি আমি কজ অনুপাতটা অ্যাপ্লাই করি, এই থিটার উপর আমি কজ অনুপাত অ্যাপ্লাই করলে আমার কি আসবে বলতো? ভূমি বাই অতিভুজ, মানে কি আসবে? √1 - x²। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসবে বলতো? কজ ইনভার্স √1 - x²। ওকে, এবার বলো এই সেম ত্রিভুজের উপর এই সেম থিটা এই কোণের উপর যদি আমি
টেন অ্যাপ্লাই করি বা টেন থিটা ইজ ইকুয়াল তাহলে কত আসবে বলো তো? x বাই x by root রুট over ওভার x 1 minus 1 x মাইনাস x স্কয়ার। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা এইবার একটা জিনিস একটু নোটিস করা লাগবে। থিটা ইজ ইকুয়াল টু বলা হচ্ছে, একবার বলতেছি আমরা থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আরেকবার বলতেছি থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x, আরেকবার বলতেছি থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তার মানেটা আসলে কি? তার মানে হচ্ছে একই ত্রিভুজের মধ্যে তুমি যদি টেন ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার করো, সেটা মানে তুমি যেই কোণটা পাবা সাইন ইনভার্স x করলে তুমি একই কোণই পাবা, আবার কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার করলে তুমি একই কোণই পাবা। তাহলে তোমাকে যদি কখনো সাইন ইনভার্স x দিয়ে বলে টেন ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্রমাণ করতে, তাহলে তুমি কিন্তু চাইলে এরকম একটা ত্রিভুজ এঁকে একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থেকে আরেকটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে তুমি চাইলে শিফট করতে পারো। এটা হচ্ছে কি আমার টার্গেট, যে তোমাকে যদি কোনো একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে, তুমি ওই অনুপাতের সাহায্যে তুমি একটা ত্রিভুজকে আঁকবা এবং ত্রিভুজ এঁকে তুমি চাইলে তোমার ফর্মুলা ফালানোর সুবিধার্থে অন্য যে কোনো ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে তুমি শিফট করতে পারবা। শিফট করে তুমি তোমার অঙ্কটা সলভ করতে পারবা। এই টেকনিকটা শিখলে এই চ্যাপ্টারের কোনো অঙ্কে তুমি আটকাবা না। এই একটা মাত্র টেকনিক আছে এই চ্যাপ্টারের মধ্যে, আর কোনো টেকনিক নাই। এরপর যা কিছু ফর্মুলা শিখাবো, যার মধ্যে 2-3টা ফর্মুলাই মেইনলি কাজে লাগে। সো এরপর আমরা নেক্সট ডেতে দেখবা খুব সহজে সবগুলো ম্যাথই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমাকে বলো তো, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করি, তারপরে আমি তোমাদের কাছে আসতেছি, ঠিক আছে? সো ধরো আমি এরকম দিলাম টেন ইনভার্স, হ্যাঁ আমি এরকম দিলাম যে, আচ্ছা ধরো এটা দিলাম, হ্যাঁ আমি কোথাও আমি দিয়ে বললাম যে সাইন ইনভার্স 4/5। আর আমি বললাম যে তাহলে টেন ইনভার্স কত হবে? এটা সাইন ইনভার্স 4/5, টেন ইনভার্স কত সমান হবে, কজ ইনভার্স কত সমান হবে, ঠিক আছে? এগুলো আমাকে বের করে দিতে হবে। তো এটা বের করার ওয়েটা আমি এখন শিখাচ্ছি। তো এই একটা নিয়মের মাধ্যমে তুমি এই চ্যাপ্টার সবগুলো ম্যাথ করতে পারবে, শুধুমাত্র এই একটা জ্যামিতিক নিয়ম আছে। তো তোমার টার্গেট কি? সাইন ইনভার্স 4/5, তো একটা ত্রিভুজ আঁকো। আচ্ছা বলো তো সাইন অনুপাতটা কার কার উপর কাজ করে? লম্ব আর অতিভুজের উপর কাজ করে না? তাহলে আমি যদি কোনো ত্রিভুজ অঙ্কন করি, সেই ত্রিভুজের লম্ব হিসেবে রাখবো আমি 4 কে, সেই ত্রিভুজের অতিভুজ হিসেবে আমি কাকে রাখবো? 5 কে। আমার কথা বোঝা গেছে? সো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের লম্ব হিসেবে রাখবো 4 কে, অতিভুজ হিসেবে রাখবো 5 কে। এখন বলো তো ভূমি কত? ভূমি হচ্ছে 3। তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো। হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছো, কোশ্চেন করছো নাকি? আচ্ছা সো ভূমি পেয়ে গেলাম আমরা 3। সো এখন যদি আমাকে কেউ কোশ্চেন করে সাইন ইনভার্স 4/5 মানে টেন ইনভার্স কত, আমি বলবো টেন ইনভার্স, টেন কার উপর কাজ করে? লম্ব আর ভূমির উপর না? টেন ইনভার্স 4/3। তাহলে টেন ইনভার্স 4/3 যে কথা, সাইন ইনভার্স 4/5 একই কথা। এখন যদি আমাকে বলে সাইন ইনভার্স 4/5 মানে কজ ইনভার্স কত, আমি বলে দিব কজ ইনভার্স কত? ভূমি বাই অতিভুজ না? আমার ভূমি হচ্ছে 3, আমার অতিভুজ হচ্ছে 5, সুতরাং কজ ইনভার্স 3/5। সো এই যে টেকনিকটা আছে, এই টেকনিকের সাহায্যে তুমি যে কোনো ত্রিকোণমিতি, যে কোনো ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাত তোমাকে সামনে দেওয়া থাকুক না কেন, তুমি খুব সহজেই সেই অনুপাত থেকে কি করতে পারবা? শিফট করে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে পারবো। কারণ আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের যে ফর্মুলাগুলো আছে, আমি এখন ফর্মুলাতে যাই নাই, ফর্মুলাগুলো সেম অনুপাত না থাকলে ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। কিন্তু যদি তোমাকে কোশ্চেন এমন দিয়ে দেয় সাইন ইনভার্স 4/5 এর সাথে তোমাকে বললো যোগ করো কজ ইনভার্স 4/5, তাহলে তুমি কিভাবে যোগ করবা? তুমি তো সাইন ইনভার্সের সাথে সাইন ইনভার্স জাতীয় কিছু থাকলে তাকে তুমি যোগ করতে পারো, সাইন ইনভার্সের সাথে কজ ইনভার্স আছে, তুমি কিভাবে যোগ করবা? সো এই যোগটা করার জন্য যেটা করতে হয়, তখন আমাদেরকে এইভাবে ত্রিভুজ আঁকতে হবে। আমি হয় কজ ইনভার্স 4/5 কে সাইন ইনভার্স কিছু একটাতে কনভার্ট করব, অথবা সাইন ইনভার্স 4/5 কে কি করব? কজ ইনভার্স কিছু একটা কনভার্ট করব। আমার কথা বোঝা গেছে? টেকনিকটা কি বুঝতে পারছো সবাই? সবাই টেকনিকটা ক্লিয়ার হয়েছে কিনা? এই টেকনিকটা ক্লিয়ার হইলে তারপর আমি নেক্সটে আগাবো। হ্যাঁ বলো। ক্লিয়ার ভাইয়া। ওকে সো বাকিরা, সামিন কি বুঝতে পারছো? অঙ্কন বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে সো ধরে নিলাম যে তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো এটা। এবার আমরা ফর্মুলাগুলো দেখি, ফর্মুলাগুলো দেখবো, তারপরে আমরা আজকের দিনে শুধুমাত্র একটা বা দুইটা অঙ্ক করবো, ঠিক আছে? একটা বা দুইটা অঙ্ক করব, তারপরে আমরা সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা সবগুলো অঙ্ক টাইপ ওয়াইজ করবো, টাইপ বাই টাইপ আমরা সবগুলো অঙ্ক করবো, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখন একটু ফর্মুলাতে যাই।
ফর্মুলাগুলো সবগুলা তোমরা আমার সাথে তুলে ফেলো। আমরা কিছু সম্পর্ক দেখলাম, ওই সম্পর্কগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তো এর বাইরেও আরো কিছু ফর্মুলা আছে। আচ্ছা, আরো কিছু ফর্মুলা, আরো কিছু সম্পর্ক আছে, সম্পর্কগুলো আগে একটু দেখি। সো যেমন একটা সম্পর্ক হচ্ছে যদি সাইন ইনভার্স এক্স এর সাথে কজ ইনভার্স এক্স, মানে সাইন ইনভার্স এর মধ্যে যা আছে কজ ইনভার্স এর মধ্যে যদি তা থাকে, সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স কে যদি যোগ করো অ্যান্সার হবে π/2। ঠিক আছে, সেম একই ভাবে কি হবে, tan ইনভার্স এক্স যোগ cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হবে। আরেকটা হচ্ছে কোসেক ইনভার্স এক্স যোগ সেক ইনভার্স এক্স ইকুয়াল টু সেম একই ভাবে π/2 হবে। কথা বুঝা গেছে? তো এটা হচ্ছে একটা সম্পর্ক, খুব বেসিক একটা সম্পর্ক, এটা মনে রাখবো। ফর্মুলা, এবার আমরা ফর্মুলাতে আসি। সো ফর্মুলাগুলো কি কি, ফর্মুলা দেখবো, তারপর কিছু ম্যাথ করবো। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা মানে অনেস্ট একটা অপিনিয়ন লাগবে। অপিনিয়নটা হচ্ছে যে আমি কি আসলে এভাবে থিওরিটিক্যাল পার্ট প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুর আগে কি এভাবে থিওরি পড়ায় যাবো কিনা, কারণ আমি কিন্তু সব ব্যাচে কিন্তু এত থিওরি পড়ায় যাই না। কারণ অনেক সময় দেখা যায় থিওরি পড়াইতে গেলে স্টুডেন্টরা আগ্রহ হারায় ফেলে, স্টুডেন্টদের কাছে মনে হয় কি ভাই অনেক কঠিন করে পড়াইতেছে। বাট এখন তোমাদের উপর আর কি ডিপেন্ড করো। তোমরা যদি মনে করো যে না ভাই আপনি টাইপ ওয়াইজ ম্যাথ করাই দিলে আমাদের জন্য বেশি সুবিধা হয় বুঝতে, এত বেশি থিওরি না আলোচনা করে আমি থিওরিটা একটু কম আলোচনা করবো। আর তোমরা যদি বলো যে না ভাই যেভাবে আছে এভাবে থিওরি বেশি আলোচনা করেন, তারপর আবার ম্যাথও করান, তাহলে আমি ওইভাবেই যাবো। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমরা একটু আমাকে জানাও, কারণ আমি আসলে এখনো বুঝতেছি না যে তোমরা সবাই আজকে ক্লাসটা বুঝতে পারছো কিনা, কিন্তু আমি চেষ্টা করছি যে কি সব ধরনের থিওরি ক্লিয়ার করার। ঠিক আছে, সো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, সবসময় যেটা একটু আগে যেটা বলছিলাম যে ত্রিকোণমিতি ইনভার্সের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হলে সেম অনুপাত লাগে। সো tan ইনভার্স এক্স এর সাথে tan ইনভার্স ওয়াই কে তুমি যোগ করতে পারবে। তো এটা যোগ করলে কি হবে, ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স যোগ ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আবার যদি তুমি এখানে মাইনাস দিতা তাহলে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস বসে দিত। সো tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, বেসিক্যালি এই যে ফর্মুলাটা লিখলাম না, এটাই তোমার বেসিক্যালি কাজে লাগবে। বাকি কোনো ফর্মুলা তেমন একটা কাজে লাগবে না। এই একটা ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবো। tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই যদি কোথাও দেখো, ফর্মুলা হবে আগেরটার মতনই, tan ইনভার্স উপরে ছিল x প্লাস ওয়াই, এখানে হবে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। ওকে, আর একটা অ্যাডিশনাল ফর্মুলা আছে, এটা চাইলে কেউ মুখস্থ করতে পারো, না মুখস্থ করলেও প্রবলেম নেই, তুমি দুইটা করে নিয়ে চাইলে ম্যাথটা করতে পারবা। যেমন আমি আমার টাইমে করি নাই, বাট ওরকম প্রবলেম হয় নাই। tan ইনভার্স x যোগ tan ইনভার্স y যোগ tan ইনভার্স z, তিনটাকে যদি একসাথে যোগ করতে চাও, তিনটা অনুপাতকে একসাথে যোগ করলে চাইলে এভাবে লেখা যায় x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, এই হচ্ছে একটা ফর্মুলা। কিছু কিছু অঙ্কে তোমার অনেক টাইম সেভ করবে, বাট এটা ছাড়াও তুমি চাইলে করতে পারো। কিভাবে করতে পারবা, এই যে tan ইনভার্স x আর tan ইনভার্স y কে প্রথমে যোগ করো, যোগ করে কিছু একটা আসবে, তার সাথে আবার তুমি tan ইনভার্স z কে যোগ করো, তাহলে এভাবে কিন্তু তুমি এই সেম ম্যাথটাই করতে পারবা। ওকে, গেল। এখন আমরা আরো কিছু ফর্মুলা দেখি। এবার আমরা সাইন কজেরটা দেখি, বাট ওগুলা কিন্তু খুব বেশি আমরা ইউজ করবো না, আমরা ইচ্ছা করে অ্যাভয়েড করবো। কেন অ্যাভয়েড করবো সেটা আমি ফর্মুলাটা লেখার পরে বলতেছি। আমরা শুধুমাত্র উপরে যে ফর্মুলাটা লিখলাম সেটা দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ করার চেষ্টা করবো। সো সেটা কিভাবে করবো, সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই যদি থাকে, তার ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার যোগ ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। আর যদি আমি তার মাঝখানে যদি মাইনাস দেই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই দেই, সো ফর্মুলাটা জাস্ট আগের মতোই থাকবে, শুধুমাত্র এই ফর্মুলা প্লাসের জায়গায় তুমি কি করবা, মাইনাস বসাবা। সো এটা কি আসবে, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার আমরা কজের আসি। সো কজ ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স ওয়াই, সো একটা কজের ইনভার্স অনুপাত আর একটা কজ ইনভার্স অনুপাত, দুইটা অনুপাতকে কিভাবে যোগ করা যায়, এটা হবে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর যদি আমি কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই দিতাম, একই ফর্মুলা থাকতো, জাস্ট এক্স ওয়াই এর পরে মাইনাস দিছিলাম, এখন প্লাস দিব, কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সো এই ছিল আমাদের মোটামুটি অনেকগুলো ফর্মুলা শেষ। আচ্ছা, এবার কেন আসলে আমি বলছিলাম যে আমরা সবগুলো অঙ্ক tan ইনভার্সের ফর্মুলা দিয়ে করব,
একটা জিনিস খেয়াল করো, সাইন আর কজের যে ফর্মুলাগুলো আমরা এখানে দেখলাম, প্রত্যেকটা ফর্মুলার মধ্যে কিন্তু রুট ওভারের একটা জিনিস আছে, ঠিক না? এই রুটের রাশিটাকে আসলে ক্যালকুলেশন করাটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো রুটের রাশির ক্যালকুলেশন করা যেহেতু ঝামেলা হয়, আমরা যেটা করবো সবগুলাকে সবসময় টেনে কনভার্ট করবো। তোমাকে যাই দেওয়া থাকুক, যে অনুপাতি দেওয়া থাকুক, সবগুলো অনুপাতি তুমি কি করবা, টেনে কনভার্ট করবা, টেন ইনভার্সে কনভার্ট করবা। টেন ইনভার্সে কনভার্ট করার পর তারপর তুমি যাদেরকে যোগ করবা, কারণ দেখো টেন ইনভার্সের যে ফর্মুলাটা তার মধ্যে কিন্তু কোনো রুটের রাশি নেই, সেই ক্যালকুলেশনটা তোমার জন্য ইজিয়ার হবে। আমার কথা বুঝতে পারছো? ওকে, সো আমাদের প্রবাবলি ফর্মুলা সবগুলো শেষ, এখন আরো দুইটা ফর্মুলা আছে দেখি। সো 2 sin ইনভার্স x, এগুলোর মধ্যে তোমরা ডিফারেন্সিয়েশনও দেখছো। 2 sin ইনভার্স x এর কিভাবে sin ইনভার্স ডিফারেন্সিয়েশন এগুলো ছিল ইনভার্স ইকোনমিক ফাংশনে। sin ইনভার্স 2x * 1 - x স্কয়ার, এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে 2 cos ইনভার্স x এরটা কি, cos ইনভার্স, এগুলা খুব বেশি কাজে লাগে না। sin ইনভার্স এটা মাঝে মাঝে কাজে লাগে, cos ইনভার্স 2x স্কয়ার - 1। সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে এইটা 2 tan ইনভার্স একটা সবচেয়ে বেশি কাজে লাগবে। এটা কত, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x = tan ইনভার্স 2x / 1 - x স্কয়ার, এটা বেশি কাজে লাগবে। ওকে, এটা বেশি কাজে। আরো কিছু ফর্মুলা আছে বাট ওগুলো আমি এখন আর দেখাবো না। ওগুলো যদি আমাদের কোনো অঙ্কের মধ্যে দরকার হয়, কখনো কোনো অঙ্কের মধ্যে দরকার হইতে পারে, তখন আমি দেখাবো। আচ্ছা, এটা কিন্তু আরো কিছু অ্যাডিশনাল জিনিস আছে, এটা একটু দেখে। 2 tan ইনভার্স x = tan ইনভার্স 2x / 1 - x স্কয়ার, বাট এটা কি বলা যায়, cos ইনভার্স 1 - x স্কয়ার / 1 + x স্কয়ার। যারা ডিফারেন্সিয়েশন করো তারা জানার কথা। আবার কি বলা যায়, sin ইনভার্স, আবার এটাকেই বলা যায় sin ইনভার্স 2x / 1 + x স্কয়ার। এটাকে আবার কি বলা যায়, sin ইনভার্স 2x / 1 + x স্কয়ার। ঠিক আছে, তার মানে ওই একই ফর্মুলা 2 tan ইনভার্স x কে কি লেখা যাবে, tan ইনভার্স 2x / 1 - x স্কয়ার। তাহলে এইটা থাকলে তুমি তাকে চেঞ্জ করে কি লিখতে পারবা, 2 tan ইনভার্স x লিখতে পারবা। এবার cos ইনভার্স 1 - x স্কয়ার / 1 + x স্কয়ার থাকে, তুমি চেঞ্জ করে কি লিখতে পারবা, 2 tan ইনভার্স x লিখতে পারবা। sin ইনভার্স 2x / হ্যাঁ বলো। এগুলো প্রুফ আছে না? হ্যাঁ, এগুলো প্রত্যেকটারই প্রুফ আছে। প্রুফগুলো খুবই সহজ, বাট আজকের ক্লাসে আমি প্রুফ মনে আর দেখানোর টাইম পাবো না। প্রুফগুলো আমি আমার এটার উপর আমার আলাদা একটা লেকচার আছে, ওই লেকচারের মধ্যে প্রুফগুলো আছে। যাদের প্রুফ দরকার তারা আমাকে নক দিও, আমি ওই লেকচারটা দিয়ে দিব। ঠিক আছে, ওইখানে প্রুফগুলো করাই দিছি। ঠিক আছে, সো এই ছিল আমাদের কিছু ফর্মুলা। আমাদের মোটামুটি আজকের ক্লাস এখানে এসে তোমরা ফর্মুলাগুলো তুলছো কিনা দেখো। ফর্মুলাগুলো আবার একটু ইয়া করে দিই, কারো দরকার হলে স্ক্রিনশট নাও, অথবা তোমাদের বইয়ের মধ্যে পাবা। ঠিক আছে, এই যে আমার ফর্মুলাগুলো, এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে বেসিক্যালি ফর্মুলাগুলো আছে, তার উপর কিছু সম্পর্ক দিছি, ওই সম্পর্কগুলো আমাদের ম্যাথ করতে গেলে কাজে লাগে। ঠিক আছে, সো ফর্মুলাগুলো যা কারো যদি তোলা হয়ে থাকে, সো আমরা একটা খালি প্রবলেম করব, একটা প্রবলেম করবো এই জন্য যাতে আমরা কি শিখলাম সেই জিনিসটা আসলে দেখার জন্য, একটু জাজ করার জন্য। ঠিক আছে, একটা প্রবলেম করবো, 2 মিনিট সময় নেব, আর 2-3 মিনিট সময় নেব, এরপর ক্লাস শেষ। ফর্মুলা তুলছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমরা এখন একটা ম্যাথ করি। সো দেখো, অনেকবার বোর্ডে আছে, তোমাদের বইয়ের মধ্যে এই ম্যাথটা পাবা। প্রমাণ করতে বলছে, প্রুফ দ্যাট sin ইনভার্স 4/5 যোগ cos ইনভার্স 2/√5 = tan ইনভার্স 11/2। সো আমার কাজ হবে এই sin ইনভার্স 4/5 থেকে tan ইনভার্স কিছু একটাকে কনভার্ট করা, cos ইনভার্স 2/√5 কে tan ইনভার্স কিছু একটাকে কনভার্ট করা, তারপর তাদেরকে যোগ করে দেখানো যে তাদের যোগফল কি আসবে, tan ইনভার্স 11/2 এর সমান আসবে। আমার কথা বুঝতে পারছো? তো সেটা করার জন্য আমাকে দুইটা ত্রিভুজের সাহায্য নিতে হবে। প্রথম ত্রিভুজ নিব, sin ইনভার্স 4/5 এর জন্য একটা ত্রিভুজ নিতে হবে। সো এই ত্রিভুজের লম্ব কত হবে, এই ত্রিভুজের লম্ব হবে 4 ও ত্রিভুজ হবে 5, সুতরাং ভূমি হবে কত, 3। এবার আরেকটা ত্রিভুজ, যেটা sin ইনভার্স 4/5 এর জন্য ত্রিভুজ। এবার cos ইনভার্স 2/√5 এর জন্য আরেকটা ত্রিভুজ দিতে হবে। ঠিক আছে, এই ত্রিভুজের, আচ্ছা cos কার উপরে কাজ করে, cos ভূমি আর ত্রিভুজের উপর কাজ করে না, তাহলে এই ত্রিভুজের ভূমি হবে 2 ও ত্রিভুজ হবে √5। তাহলে বলো তো এই ত্রিভুজের লম্ব কত হবে? হবে। হ্যাঁ, লম্ব কত হবে, 1 হবে। হ্যাঁ, এই ত্রিভুজের লম্ব হবে 1। সো এবার এই ত্রিভুজের সাহায্যে তুমি বলো, যেটা sin ইনভার্স 4/5 তাকে আমি কত লিখতে পারি, tan ইনভার্স কত লিখতে পারি তাকে, 4/3। tan ইনভার্স 4/3 লিখতে পারি এই ত্রিভুজের সাহায্যে, প্রথম ত্রিভুজের সাহায্যে। আবার দ্বিতীয় ত্রিভুজের সাহায্যে বলো, যেটা cos ইনভার্স 2/√5 তাকে আমি tan ইনভার্স কত লিখতে পারি, হাফ। tan ইনভার্স হাফ লিখতে পারি।
তো এইবার তাদেরকে যোগ করে আমার রাইট হ্যান্ড সাইডে কি আনতে হবে, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 11/2, মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এটা আনতে হবে। তো যোগ করো, যোগের ফর্মুলাটা কি ছিল, টেন ইনভার্স। তো যোগের ফর্মুলাটা ছিল, দেখো এইটাই হচ্ছে আমার সেই এক্স হয়ে গেল এখন, আর এই অংশটুকু হয়ে গেল আমার ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, ফর্মুলা কি, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 4/3 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে 4/3 ইন্টু হাফ। এখন দেখো তো তোমাদের এই ক্যালকুলেশন করলে কত আসে, টেন ইনভার্স কত আসে, একটু সবাই একটু বলো, এই ক্যালকুলেশনটা করো। এক্স্যাক্টলি, এই ক্যালকুলেশন করলে আসবে টেন ইনভার্স 11/2। তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, সুতরাং প্রুফড। ঠিক আছে, সো জাস্ট একটা ম্যাথ করলাম যে আসলে আমরা কি শিখলাম সেটা আসলে কিভাবে অ্যাপ্লাই করবো সেটা বোঝার জন্য। মেইনলি এই রকম টাইপেরই বিভিন্ন ধরনের প্রমাণ, বিভিন্ন ধরনের প্রুফ দেওয়া থাকবে, নেক্সট ক্লাসে আমরা সেগুলা প্রমাণ করব। ঠিক আছে, কোন কিসের মাধ্যমে প্রমাণ করব, এই যে বিভিন্ন ফর্মুলা শিখলাম, এই ফর্মুলাগুলা এবং এই যে জ্যামিতিক ভাবে আমরা একটা ইনভার্স ত্রিকোণমিতিকের অনুপাত থেকে আরেকটা অনুপাতে কনভার্ট করতে পারি, এভাবে এই টেকনিকটা এবং হচ্ছে বিভিন্ন ফর্মুলা আর বিভিন্ন সম্পর্ক, এদের মাধ্যমে আমরা নেক্সট ক্লাসে সব ধরনের প্রমাণ প্লাস সব ধরনের প্রুফগুলা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, সো আজকে আমরা মনে হয় এখানেই ক্লাসটি শেষ করি। তোমাদের তো অনেকে দেখলাম 1.5 ঘন্টার ক্লাস। হ্যাঁ বলো বলো। ভাইয়া, পরীক্ষায় যখন এসব প্রমাণগুলো করব তখন কি যে সাইন ইনভার্স থেকে যে ট্যান ইনভার্সে আনলাম এই প্রসেসগুলো দেখানো লাগবে নাকি ত্রিভুজটা সাইডে রাফে দেখাই দিবা, রাফে দেখা দিতে হবে? আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, রাফে সাইডে একটা ছোট একটা ত্রিভুজে কে ওইটার ভূমি লম্ব দেখাই দিবা, স্যার যেন বুঝতে পারে যে তুমি কিভাবে আসলে চেঞ্জ করলা এটাকে। ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা একটু বলো তো, তোমাদের কি আসলে ওই যে লেংদি ক্লাস করতে কোনো প্রবলেম হয়, মানে 1.5 ঘন্টার বেশি ক্লাস? না ভাইয়া, 1.5 ঘন্টা ভালো লাগে আরো। আচ্ছা, ওই মানে আমার মনে হচ্ছে মানে অনেক কমে গেছে আর কি। প্রথমে দেখলাম 14-15 জন ছিল, বাট সময় বাড়ার সাথে সাথে অনেক কমে গেছে। আমি একটু এই জন্য কনফিউজ হয়ে গেছি যে তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা, যে আসলে থিওরি গুলো কি বুঝতে পারছো কিনা সবাই, থিওরি যেগুলো পড়াইছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কেউ বুঝতে পারলে হইলো, একদমই যদি কেউ না বুঝে তো সমস্যা। তো যাই হোক, তাহলে আমি এভাবেই হয়তো বা থিওরি ভিত্তিক আলোচনা করে তারপরে ম্যাথে যাব। ঠিক আছে, জি ভাইয়া।